আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ। আমাকে একটু কনফার্ম করবা যারা ফেসবুকে আছো এবং ওয়েবে আছো যে সব কিছু ক্লিয়ার কিনা, তোমাদের কাছে কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না। আমি একটু আমার এন্ড থেকেও চেক করে নিচ্ছি যাতে আমি কনফার্ম হতে পারি। তোমরা আমাকে একটু জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমার এন্ডে সব কিছু ক্লিয়ার। আশা করি যে তোমাদের এন্ডে সব কিছু ঠিকঠাক। আমরা আমাদের ইএফটি নিয়ে লাস্ট ক্লাসটা আজকে করব। বেশ কয়েকটি ইউনিট নিয়েছি যাতে করে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে কয়টা প্রবন্ধ বা প্যাসেজ দরকার, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, প্যাটার্ন কি সেটা একটু ধরা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। মোস্টলি এখন তোমরা নিজেরাও পারো আলহামদুলিল্লাহ, যে কোনো টপিক দেখলে এখন বোঝার মতো একটা অবস্থা তোমাদের চলে আসছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে নিজেরাও প্র্যাকটিস করে নিতে পারবা, যদি ফার্দার দরকার হয়। তোমাদের খুব বেশি দরকার নেই, যেটুকু পড়াচ্ছে ওইটুকুই মোর দেন এনাফ ইনশাআল্লাহ। ওকে, সো সব কিছু ঠিকঠাক। ওকে 9, আসো আমরা প্রথম ইউনিট 6-এ যাব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে, একটু দেখে নিবা তোমরাই যে কোন কোন জায়গা থেকে ইউজুয়ালি প্রশ্ন আসে, কি কি হয়। হ্যাঁ, এই যে দেখো মানে ইয়া থেকে প্রশ্ন আসছে যে কোন কোন জায়গাগুলো থেকে মানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রশ্ন আসতেছে। ভোক্যাবসটা অ্যাজ ইউজুয়াল সবসময় আসতেই থাকে। হ্যাঁ, একদম প্যাট ধরে ধরে প্রশ্ন আসছে বিভিন্ন জায়গায়। অথবা নর্মাল মাদারিং ম্যানুয়ালের স্টোরিটা কী আছে, অর্থাৎ ডিরেক্ট টেক্সট বেসড যে ইনফো, হ্যাঁ, সেগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন থাকতেছে। সো মিলেছিলে আমরা দেখবো যে মানে ভারী রকমের প্রশ্ন হয়। সো প্রথমে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লেসন 1। তোমাদের এই ইউনিটটা চেঞ্জ থাকতে পারে বিভিন্ন জনের কাছে। একটু দেখে নিবা যে তোমাদের ইউনিট ঠিক আছে কিনা। মানে আমার কাছে যেটা ইউনিট 6, তোমাদের হয়তো অন্য ইউনিট থাকতেও পারে। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ যেটা আছে সেই ইউনিটটাতে আমরা প্রথমে যাব। ওকে, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেইড। আচ্ছা, ইউজুয়ালি আমরা জানি যে গ্রিস বা গ্রিক এইটা হচ্ছে এই যে ফিলোসফারকে মডিফাই করতেছে। গ্রিক ফিলোসফার কেমন ফিলোসফার? গ্রিক ফিলোসফার, এটা যদি নাউন হয় তাহলে গ্রিকটা হচ্ছে অ্যাডজেটিভ। আবার ফিলোসফারকেই মডিফাই করতেছে ফেমাস, এটাও অ্যাডজেটিভ। নট নেসেসারিলি যে অ্যাডজেটিভের আগে যে থাকে সে সবসময় অ্যাডভার্ব হয়। আমরা কখনো কখনো দেখবো যে নাউনের আগে অনেকগুলো অ্যাডজেটিভ বসতে পারে বা পরে মডিফাই করার জন্য অনেকগুলো অ্যাডজেটিভ থাকতে পারে। অ্যারিস্টটল বলেছেন ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল। যদি যারা ভার্সিটিতে এক্সাম দিবা তাদের জন্য এটা এক্সপ্লেনেশনের জায়গা থাকতে পারে যে মানুষ স্বভাবগতভাবেই বা জন্মগতভাবেই তারা সোশ্যাল অ্যানিমাল, সামাজিক জীব। মানে কি? মানুষ সমাজে বসবাস করবে, তার ভেতরে সামাজিক সত্তা থাকবে। হ্যাঁ, এটা এক্সপ্লেন করতেছে। হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট বাই ইনস্টিংক্ট, একদম ভেতর থেকে সহজাতভাবে মানুষ সিক্স কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশড রিলেশনশিপ। মানুষ স্বাভাবিকভাবেই কোম্পানি খুঁজে। এই কোম্পানি মানে হচ্ছে নর্মাল যে ফ্যাক্টরি কোম্পানি, ওই কোম্পানি না, এটা হচ্ছে সহচর্য, দ্যাট মিনস ফ্রেন্ডশিপ। এখান থেকে যদি আমরা একটু মার্ক করি তাহলে আমরা দেখবো এটার অর্থ দ্বারা হচ্ছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ অথবা এটারে কি বলতে পারি, ক্লোজনেস। হ্যাঁ, ক্লোজনেস বা ফ্রেন্ডশিপ এই অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপস, সে কী করে? রিলেশনশিপ এস্টাবলিশ করে। মাচ লাইক মোস্ট অফ দ্য ওয়াইল্ড, মানে ওয়াইল্ডের যে সামাজিক, উনি যেহেতু অ্যানিমাল বলছেন, মানুষকে উনি পশুদের শ্রেণীতে ফেলছেন, পশু মানে যে কোনো প্রাণীর শ্রেণীতে ফেলছেন, তাহলে এক্স্যাক্টলি যেই ওয়েতে মোস্ট অফ অ্যানিমাল ওয়াইল্ডে আমরা যেরকম দেখি যে তারা নিজেদের মধ্যে রিলেশনশিপ তৈরি করতেছে, ওই রকমভাবেই দেখবো ফর কম্পেনিয়নশিপ আর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। তাহলে মানুষ কী কারণে সম্পর্ক তৈরি করে? তিনটা জিনিসের কারণে। একটা হচ্ছে কম্পেনিয়নশিপ, সাধারণভাবে তারা বলছে। প্রথম হচ্ছে ফিজিক্যাল, তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এই তিনটা জিনিস। ঠিক আছে, ফিজিক্যাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট এবং কম্পেনিয়নশিপ, এই তিনটা কারণে মানুষ হচ্ছে সাধারণত রিলেশন স্টাবলিশ করে। আনলাইক দ্য অ্যানিমালস হাউএভার, যদিও সমস্ত পশু পাখিরাই যেরকম ফিজিক্যাল নিড, ইমোশনাল নিড এবং কম্পেনিয়ন পাওয়ার জন্য রিলেশনশিপ স্থাপন করে, আমরা দেখব যে মানুষের রিলেশনশিপটা, মেন্স রিলেশনশিপ গিভ মিনিং। তাহলে এই যে মেন্স রিলেশনশিপ, এখানে সাবজেক্টকে কাজ করতেছে, এই মেন্স রিলেশনশিপ পুরোটা সাবজেক্ট কাজ করতেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা প্লুরাল, রিলেশনশিপস, দ্যাটস ওয়াই এখানে ভার্বটা প্লুরাল বসছে। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়ম সেইটাকে আমরা এখানে অ্যাপ্লাইড হতে দেখছি। মানুষের কি দরকার? মিনিং, মানুষের রিলেশনশিপটা গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, তার যে অস্তিত্ব, এক্সিস্টেন্স, এইটাকে মিনিং
দেয়, এটা একটু অর্থবহ করে তোলে। অ্যান্ড ইন্সপায়ার্স হিম টু ডু ওয়েল, তাকে যথেষ্ট পরিমাণে কী দেয়, ইন্সপায়ার করে টু ডু ওয়েল ইন এডুকেশন, ইন ওয়ার্কপ্লেস অ্যান্ড ইন আ প্রফেশনস দ্যাট হি পারসিউস। তাহলে তিনটা জায়গায় মানুষের রিলেশনশিপ মানুষকে ইন্সপায়ার করে। একটা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে, ওয়ার্কপ্লেস বা প্রফেশন যেখানে সে কাজ করে, এই জায়গায় অর্থাৎ তিনটা জায়গায় এটাকে একসাথেই ধরো, দুইটা জায়গা ধরো তাহলে, ওয়ার্কপ্লেস এবং প্রফেশন। সে যেই কাজই করে, ধরো তোমার একটা ওয়ার্কপ্লেস আছে, অ্যাজ এ স্টুডেন্ট তোমার একটা ওয়ার্কপ্লেস আছে, মানে তুমি, আমরা এটাকে হচ্ছে কি বলে এটাকে, যে আমরা আমাদের পড়াশোনাটাকে, মানে এটা একটা বড় ভুল ধারণা তোমাদের রেখে দিছে, বা আমরা যখন বড় হয়েছি তখন আমাদেরকে এটা বোঝায় নাই। তোমরা এখনও কি কেউ জব করো? তোমরা কি কেউ জব করো? খুব এক দুজন হয়তো আমি পাবো, ইউজুয়ালি কেউ করো না এইটাই বিলিভ করো, রাইট? মানে তোমরা পড়াশোনা করো, এটাই তো তোমাদের মোটিভেশন, নাকি? কমেন্ট করো একটু, তোমরা পড়াশোনা করো, আমরা পড়ি ভাই, এটাই তো তোমাদের মোটিভেশন। বাট অ্যাকচুয়ালি তোমরা জব করো, ইউ গাইজ আর পেইড। কেন পেইড? কারণ হচ্ছে তোমার পেছনে যে ব্যয়টা হয়, এই ব্যয়টা কি তুমি নির্ভর করো? ডেফিনেটলি এই ব্যয়টা তুমি, মানে তুমি খরচ করো না, কিন্তু তুমি খেয়াল করে দেখো যে কমপক্ষে আমি বিভাগীয় শহর বা জেলা শহরের খরচ বলি, ঢাকারটা হয়তো একটু বেশি হয়, বাট তারপরেও মানে আমি যেহেতু ঢাকার বাইরেও কয়েকটা জেলা ঘুরছি, সো খরচটা কাছাকাছি। একটা ইন্টারমিডিয়েটের বাচ্চার পেছনে প্রত্যেক মাসে তোমার পুরো 2 বছরে কম করে হলেও 7 থেকে 8 হাজার টাকা, কম করে হলেও মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়েছে তোমার ফ্যামিলির মিনিমাম, যদি আমার হিসাব ঠিকঠাক থাকে। তোমার খাওয়া দাওয়া, যে বাসায় থাকো তারও, তুমি যে বাসায় খাও প্রত্যেক বেলায় খাওয়া দাওয়া মিলে পার ডে তুমি মিনিমাম 250 থেকে 300 টাকার মিল খাওয়া দাওয়া করো, সেটা মেসে থাকো আর বাসায় থাকো। মেসেরটা দেখা যায় আর বাসারটা দেখা যায় না, আম্মু কোনোদিন মিল কাউন্ট করে না, কিন্তু মেসেরটা মানে ম্যানেজার মিল কাউন্ট করে। এই যে তোমার খাওয়া দাওয়া, তোমার যাতায়াত, তুমি যা পড়তেছো, তুমি বাসায় ইলেকট্রিসিটির বিল যেটা তোমার বাবা দিচ্ছেন বা ফ্যামিলি দিচ্ছেন, তুমি দিতে পারো, বাট মোস্টলি ফ্যামিলি দিচ্ছে আমাদের। সো এই জায়গাটায় আমরা দেখব যে আমরা কখনোই কাউন্ট করি না যে আমাদের পেছনে যে এই যে 15-20 হাজার টাকা খরচ হচ্ছে, এটা আসলে কে দিচ্ছে। এটা ভাবছো কখনো? মানে এই খরচটা কিভাবে আসতেছে? এই খরচটা তোমাকে বেতন হিসাবে দেওয়া হচ্ছে। আমরা এই চিন্তাটা কখনো করি না, এটা করো এখন থেকে, আগামী 1 মাসেও যদি এটার কোনো রেজাল্ট আসে। তোমাকে একটা জব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে বাবা বা মা, তুই পড়বি, তোর একটা ভালো রেজাল্ট করতে হবে, তোরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। ফ্যামিলি থেকে এটা বলা আছে যে মা তুমি শুধু পড়বা, বাবা তুমি শুধু পড়বা, তোমার কাজ এটা। শুধু পড়া না, মানে তোমার আরও যে বিল্ড আপ, তোমার চরিত্রের গঠন, তোমার সোশ্যাল রেসপন্সিবিলিটি নেওয়া বা বড় হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে দিয়ে তুমি যাবা, গিয়ে তারপরে তুমি সোসাইটি এবং ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবা। তার আগে না। এখন তোমার কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে শিক্ষিত হওয়া, জ্ঞান বাড়ানো, বোধ শক্তি বাড়ানো, চরিত্রকে ডেভেলপ করা, হ্যাঁ, মানুষের বিবেকবোধ যেটা থাকে বা মনুষ্যত্ব যেটা, সেটাকে ডেভেলপ করা। এইটা করার জন্য তোমার ফ্যামিলি, মোস্টলি সবার জন্য না, তোমার ফ্যামিলি, দু একজন হয়তো এক্সেপশন থাকতে পারো যে ভাই আমি আমার ফ্যামিলি, দ্যাটস ওকে, বাট মোস্টলি তোমার ফ্যামিলি তোমাকে এই মানে অর্থের যোগানটা দিচ্ছে প্রতি মাসে 15-20-30, কারো জন্য এটা হয়তো 40-50 হয়, হ্যাঁ, কারো এক্সপেন্স আছে। তোমাদের মধ্যে অনেকে আছে যাদের পেছনে তার ফ্যামিলি 50,000 টাকা এক্সপেন্স প্রত্যেক মাসে আছে। এইটা একটা জব তুমি হোল্ড করতেছো বিফোর ইউ এন্টার ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে আগামী 4-5 বছর পরে যেখানে একটা জয়েন করবা, হ্যাঁ, 30,000 টাকা বা 35,000 টাকা বেতনে। তার আগে অনেক আগ থেকেই তোমার পিছনে তোমার ফ্যামিলি খরচ করতেছে। এই জবটা ভালো করে করো। পড়ার বাইরে এই লাইনটুকু বলতেছি, পড়াটা এটা হচ্ছে যে তোমার একটা ওয়ার্ক প্লেস আছে বা তোমার একটা প্রফেশন আছে। তোমাকে যদি কোনো ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, ওই প্রফেশনে তুমি লিখো যে স্টুডেন্ট মানে এই না যে তুমি ফ্রি খাও ফ্রি ঘুরো। স্টুডেন্ট মানে এইটা যে তোমার ফ্যামিলি তোমাকে পেইড রাখছে অ্যাজ আ জব হোল্ডার, যে বাবা তোমার কাজ একটা কিছু কিছু। তোমরা কি কল সেন্টার দেখছো? কল সেন্টারের কাজ কি হয় জানো? যে কল সেন্টারে কি হয়, সারাদিন এই মানুষটা ফোনে কথা বলে, সারাদিন 8 ঘন্টার জবে সে 6.5 ঘন্টা শুধু ফোনে টানা কথাই বলে। একটার পর একটা কল আসতে থাকে অথবা একটার পর একটা কল যাইতে থাকে, দুইটা, ইনবাউন্ড অথবা আউটবাউন্ড দুইটা থাকে। একটার পর একটা কল আসে এবং যায়। কিছু কিছু মানুষ পেজে রিপ্লাই পাও না, তোমরা বিভিন্ন জায়গায় পেজে কথা বলে না মানুষ। কিছু কিছু মানুষ এই ডিজিটাল কাস্টমার কেয়ার থাকে যে সারাদিন টাইপ করে করে ফোনে মেসেজ দেয়। কিছু মানুষ
রিসার্চার হিসাবে জব করে, তাদের কাজ হচ্ছে সারাদিন পড়াশোনা করা, ওইখান থেকে এটা বেরোচ্ছে, ওইখান থেকে এই নলেজ নিচ্ছে, আর্টিকেল লিখতেছে, এই কাজগুলো করা। সো এই যে মানুষজন জব করে, মুদির দোকানের দোকানদার মুদির মাল বেচে, বা যে কোনো সরকারি আমলা যেরকম ফাইল ঘাটে আর সাইন করে, যে কোনো ইউনিভার্সিটির অধ্যাপক যেরকম সারাদিন অধ্যাপনা করে, তুমি শিক্ষার্থী, তোমার কাজ হচ্ছে শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, চরিত্র গঠন করা। এইটার জন্য তোমাকে পে করা হয়, নট ফর ফ্রি। মানে তুমি এটা, আমরা এটা ভুল ভাবি যে আমরা বোধহয় কিছু করি না লাইফে, অনেক কিছু করি, আমাদের ফ্যামিলি আমাদেরকে বেতন দিয়ে রাখছে, ঠিক আছে। সেই জায়গায় আমরা দেখবো যে এই যে প্রফেশন আমরা যেটাকে পার্সিউ করি, ভবিষ্যৎ, এটা না হয় এখন বাদে দিলাম তোমাদেরটা, এই জায়গাটায় আমরা দেখবো যে তাকে ইন্সপায়ার করে মানুষের রিলেশনশিপ, যে আমরা আসলে কই যাচ্ছি, ফ্যামিলির জন্য করতেছি নাকি নিজের জন্য করতেছি না কি করতেছি। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, রিলেশনশিপগুলা ডিফারেন্ট কাইন্ডসের হয়। ডিফারেন্টের পরে এই যে এখানে প্লুরাল আছে সাবজেক্ট, এই জন্য আমরা কাইন্ডসকে প্লুরাল দেখতেছি। সাম আর ফ্যামিলিয়াল, কিছু হয় ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, পারিবারিকভাবে হয় কিছু, ইন্টিমেট রিলেশনশিপ মাধ্যমে হয় কিছু, ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ। তাহলে ফ্যামিলিয়াল যেটা, সেটা হচ্ছে ব্লাড রিলেশনশিপ, আমার তোমার পরিবারের সাথে যে সম্পর্ক। আর ম্যারেজের মাধ্যমে কি তৈরি হয়, ইন্টিমেট রিলেশনশিপ তৈরি হয়, রাইট। আরেকজন মানুষ আমাদের জীবনে আসে, তারপরে তার ফ্যামিলি আবার আমার ফ্যামিলি হয়, আমাদের ফ্যামিলি হয়। সাম আর সোশ্যাল, কিছু রিলেশনশিপ আছে সোশ্যাল রিলেশনশিপ, তাহলে একটা গেল ফ্যামিলিয়াল, একটা ইন্টিমেট, একটা হচ্ছে সোশ্যাল, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আর মেড ইন স্কুল ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স। কিছু আছে সোশ্যাল রিলেশনশিপ, এই যে তোমার সাথে যে আমার রিলেশনশিপ, আমাদের যে রিলেশনশিপটা, সেটা কি, এই যে 3 মাস ধরে আমরা খাটতেছি, এরকম প্রত্যেকটা টিচারের সাথেই তোমাদের একটা বন্ড আছে। তোমাদের মানে ম্যাথ যার কাছে করতেছো, অভি এবং রাকিব তোমাদেরকে হেল্প করতেছে, কেমিস্ট্রি তোমরা আবার দেখো এখানেও ডিভাইড আছে, তোমার এসএস এর সমস্ত কেমিস্ট্রি টিচার তোমার সাথে এখন আর রিলেশনশিপ নাই। একাডেমিকে কারো কারো ছিল, অ্যাডমিশনে এসে আমরা আবার ভাগ করছি যে না, আমরা এই 2 ভাইয়ের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করবো, এই 2 ভাইয়ের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করবো না। বায়োলজির ক্ষেত্রে আমরা করছি যে আমরা এই কোর্সের সাথে আমাদের রিলেশনশিপ থাকবে, তাদের মেন্টরের সাথে আমাদের একটা বন্ড তৈরি হবে। ইংরেজির ক্ষেত্রে একই কাজ হয়েছে, কেউ কেউ অন্য একটা কোর্স নিছো, কেউ এটা নিছো, কেউ বাংলাতে গেছো। এই যে ফ্রেন্ডস এবং মানে ক্লাসমেট এবং টিচারদের সাথে আমাদের যে বন্ড তৈরি হয়, এটা একটা সোশ্যাল রিলেশনশিপ। তার মানে তোমাদের সাথে আমাদের যে রিলেশনশিপ এখন, সেটা হচ্ছে একটা সোশ্যাল রিলেশনশিপ। ওকে, relationship can also be fostered in workplace which may quickly change from professional to social. তার মানে আরেকটা প্রকার পাওয়া যায় যদি আমরা ধরি, যদি এখানে খুব একটা বলে নাই, সেটা হচ্ছে প্রফেশনাল রিলেশনশিপ। মানে তোমার বসের সাথে, তোমার অফিসের বসের সাথে তোমার যে রিলেশনশিপ, বা আমার কোম্পানির, আমি যেহেতু স্কুল অফ এক্সেলেন্সের হেড অফ এইচআর হিসাবে আছে, আমার কোম্পানির এমপ্লয়ীদের সাথে আমার যে রিলেশনশিপ, সেটা প্রফেশনাল রিলেশনশিপ। কিন্তু এইটা আস্তে আস্তে হয়ে যায় হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ, মানে আমরা ইন্টিমেট হয়ে আস্তে আস্তে, যে আমরা বন্ড তৈরি হয় আমাদের। মানে একটা কোম্পানিতে যখন তুমি 5-7 বছর ধরে থাকবা, সামনে যেয়ে দেখবা, বা স্কুলের সাথে চিন্তা করো যে তোমার স্কুলের বিল্ডিংয়ের সাথে তোমার এখন একটা মহব্বত তৈরি হয়ে গেছে না, যে স্কুলে তুমি পড়তা, বা কলেজে কেউ যদি একটানা একই কলেজে একই স্কুলে থাকো, তাহলে তাদের জন্য এই যে কলেজ ছেড়ে দিয়ে যে সময়টা, এটা খুব খুব খারাপ লাগার সময়, যারে আর জীবনে কলেজে যাবো না, স্কুলে যাবো না, 12 বছর পড়ছে এখানে। এই যে রিলেশনশিপগুলো, এটা শুধু বিল্ডিংয়ের সাথে বুঝে না, যে কারোর সাথে, তোমার প্রিন্সিপালের সাথে তোমার হয়তো কখনো ভালো রিলেশনশিপ ছিল না, বাট এখন তোমার মনে হয় যে ওটা একটা সোশ্যাল রিলেশনশিপ ছিল, কেয়ার করতো সামওয়ান। দেয়ার আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। তাইলে আরেক ধরনের পাই আমরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান বিংয়ের সাথে, মানুষের সাথে অ্যানিমালের, পশু পাখির যে সম্পর্ক, যেমন আমরা পেট রাখি অনেকে, এই ছবিটা দেখলে বোঝা যায়। এই যে দেখো এখানে একটা কি আছে, পেট আছে। আবার এই বাচ্চাটার হাতে একটা ফুটবল নিয়ে ঘুরতেছে, এই বাচ্চার হাতে অবশ্য কিছু নাই, ঠিক আছে, ও ছোট বাচ্চা। আচ্ছা, আরেকটা দেখবো আমরা যে সেটা বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়স। পেটদের সাথে যেরকম হয়, পশু পাখির সাথে যেরকম হয়, বাচ্চারা তাদের খেলনার সাথে হয়। তোমরা কি ছোটবেলায় কখনো এরকম করছো যে ক্রিকেট ব্যাট কিনে ওইটা নিয়ে ঘুমাইছি? এই কাজ করছো কেউ, নাকি তোমরা অনেক মডার্ন? আমরা ছোটবেলায় এই কাজ করতাম। আমাদের যখন প্রথম ব্যাট কিনতাম, নতুন নতুন ব্যাট নিয়ে ঘুমাইতাম খাটের মধ্যে, যাতে আমাদের ব্যাট কেউ রাতে না নিয়ে যায়, ঠিক আছে। মানে ভয় পাইতাম যে আমার আরেক ফ্রেন্ড এসে বোধহয় ঘুমের মধ্যে আমার ব্যাট নিয়ে চলে যাবে। এটা করতাম প্রথম, যখন আরো যখন ছোট ছিলাম। আমরা ছোটবেলায় জুতা কিনতাম, ঈদে নতুন জুতা পাইতাম, জুতার বক্স নিয়ে ঘুমাইতাম, কারণ কেউ যাতে দেখে না ফেলে। এই যে বন্ড, এই যে মানে বল নিয়ে ঘুমানো, ব্যাট নিয়ে ঘুমানো, বাচ্চারা খেলনা নিয়ে ঘুমায়, এখন তো আমরা সবাই মানে মোবাইল ফোন নিয়ে ঘুমাই।
আগে হচ্ছে আমার আমার কিছু ফ্রেন্ডকে দেখতাম ছোটবেলা থেকে ভিডিও গেমস খেলতো, মানে ওদের একটা গেমসের ছোট ছোট ইয়া ছিল, মোবাইল গেমসের মতোই ছিল। সো ওরা সবসময় এটা নিয়ে ঘুমাইতো না, এলে ওদের ঘুম আসতো না। এখন যেমন তোমাদের ফেসবুক না চালালে ঘুম আসে না, ইনস্টা না চালালে ঘুম আসে না, এরকমভাবে দ্যাট দে ক্যানট পার্ট উইথ মানে কোনো জিনিসের সাথে পার্ট উইথ বসে যখন কোনো জিনিস কি হয় বিচ্ছেদ বসে। All these relationships keep us close to each other and provide us all kinds of support, love and affection. The relationship মানুষকে কি দেয়? তিনটা জিনিস দেয়, একটা হচ্ছে সাপোর্ট দেয়, একটা হচ্ছে ভালোবাসা দেয়, আর একটা হচ্ছে অ্যাফেকশন দেয়, মায়া মহব্বত দেয়। A person who has no family feels the pain of loneliness and isolation. ওকে, আসো আমরা এই জিনিসগুলো পড়ছি ক্লজ অ্যান্ড ফ্রেজের ক্লাসে। A person who has no family, এই যে এইখানে হু হ্যাজ নো ফ্যামিলি, এইটুকু কোন ক্লজ? যেহেতু একটা ক্লজ মেকার আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লজ মেকার আছে, এই যে সিএম, তারপরে হ্যাজ একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ। প্রশ্ন হচ্ছে এটা কোন ক্লজ? আ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস, এই যে পারসন সাবজেক্ট, এই ফিলস হচ্ছে ভার্ব, হ্যাঁ ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে অবশ্যই একটা ক্লজ মেকার থাকবে, আছে। তাহলে আমি যদি এই লাইনটাকে বাদও দিয়ে দিই তাতেও কোনো সমস্যা নেই। আমরা যদি এটা বলি আ পারসন ফিলস দ্য পেইন, বাক্য হয়ে গেছে যে একটা মানুষ অনুভব করে। কিন্তু আমাকে যদি এইখানে মাঝখানে ক্লজ মেকার দেয়, এই ক্লজ মেকার ডেফিনেটলি একটা ফাংশন করতেছে। সে যদি সাবজেক্টের কাজ করে বা অবজেক্টের কাজ করে তাহলে সে নাউন ক্লজ, সে যদি আশেপাশের কোনো নাউনকে মডিফাই করে তাহলে সে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে তার কাজ কি ঝটপট বলো। আচ্ছা, পুতুল নিয়ে ঘুমাইতো, আচ্ছা আরেকজন ব্যাট নিয়ে ঘুমাইতো, ওকে গুড বলো তাড়াতাড়ি বলো, এটা কোন ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, কোন ক্লজ? ঝটপট মনে আছে কিনা দেখি। টেক্সট পড়ানোর রিজন এই একটাই যে গ্রামার মনে আছে কিনা সেটা চেক করানোর জন্য, নাইলে টেক্সট পড়াইতাম না। ইচ্ছা করে টেক্সট পড়াইছি যাতে এক হচ্ছে তোমাদের সাথে আমার দেখা হয় লম্বা সময়, আরেকটা হচ্ছে যে এটা বুঝতে পারি কিনা আমরা যে কোনটা কোন ক্লজ। যারা ওয়েবে আছো তারা বুঝো নাই, একজনও বুঝো নাই, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ? একজনও বুঝো না ওয়েবে যারা আসো, না বুঝলেও বলো যে ভাই বুঝি নাই। আমরা তো ক্লাসে পড়ছি, তার মানে ক্লাস করো নাই তোমরা। এইখানে পার্সন হচ্ছে একটা নাউন, এই পার্সনটা যদি নাউন হয় তাহলে এটা সাবজেক্ট বা নাউনকে কোন পার্সন পৃথিবীতে? হু হ্যাজ নো ফ্যামিলি। পৃথিবীর সবাই কি পেইন এবং লনলিনেস ফিল করে, আইসোলেশন ফিল করে, লনলিনেস ফিল করে, এই কষ্টটা ফিল করে, এটা বলছে? নাকি যার ফ্যামিলি নাই শুধু এইটুকুকে দাগ দিছে, যার ফ্যামিলি নাই শুধু এইটুকুকে দাগ দিছে? তাহলে এইটা ফ্যামিলি নাই যার কথাটা দিয়ে পার্সনকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যখন কেউ কাকে মডিফাই করে, কোনো নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়। শব্দ হইলে অ্যাডজেক্টিভ, ফ্রেজ হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লজ হলে অ্যাডজেক্টিভ ক্লজ। গুড নাদিয়া, সিয়াম। মেহেদি ভুল করছো, নাউন ক্লজ না ভাই, নাউন ক্লজ হইতে গেলে এটাকে অবশ্যই কি হইতে হইতো? সাবজেক্ট বা অবজেক্টের কাজ করতে হইতো। এটা মডিফাই করছে পার্সনকে। কোন পার্সনের অবস্থাটা কি? হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো ফ্যামিলি নাই। ওকে, আসো। There is no one to laugh or cry with him or her. তার সাথে হাসার বা কাঁদার কেউ নাই। When we share our joy with someone, it simply redables. যখন আমরা আমাদের আনন্দটা কারোর সাথে শেয়ার করি, তুমি একটা কিছু জিতছো, ওটা যখন যায় তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, হ্যাঁ, তখন এটা কি হয়ে যায়? রিডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায় আনন্দটা, ঠিক আছে? আর যখন উই সাফার লস সামওয়ান টু শেয়ার আওয়ার সরো, যখন আমরা আমাদের দুঃখগুলো কারোর সাথে শেয়ার করতে পারি, তখন আমরা দেখি ইট লেসেন্স কি হয়? কমে যায়। ইট লেসেন্স কমে যায়, দুঃখটা কমে যায়। যদি আমরা বলি দূরে সরে যায় না, বাট কমে যায়, যে একটু নির্ভর লাগে, আচ্ছা ঠিক আছে কারো তো বলতে পারছি। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ। এই জন্য ইমোশনাল হেলথের জন্য রিলেশনশিপটা দরকার। যেটা একটু আগে বলছে ওটা ব্যাখ্যা করছে আর কি। এই যেখানে বলছিল যে ইমোশনাল সাপোর্ট, এটাকে এখন ব্যাখ্যা করলো। টু বিল্ড রিলেশনশিপস উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। বিউপি টাইপের ইউনিভার্সিটিতে প্রশ্ন আসতে পারে যে আমাদের কি দরকার রিলেশনশিপ তৈরি করার জন্য? আমাদের ট্রাস্ট এবং রেসপেক্ট দরকার, অ্যান্ড লাভ ওয়ার ইজ নিডেড। মাঝে মাঝে ভালোবাসাটা দরকার। তার মানে পৃথিবীতে মনে রাখবা, রেসপেক্ট হচ্ছে, মানে এটা লাইফ লেসন দেয়, রেসপেক্ট হচ্ছে একটা রিলেশনশিপের শুরু এবং শেষ। তুমি একটা মানুষকে যখন পছন্দ করবা, সেটার জন্য আসলে ওই মানুষের কোনো একটা কার্যক্রমকে তুমি রেসপেক্ট করবা।
ধরো তোমার কোনো ফ্রেন্ড হচ্ছে নতুন ইউনিভার্সিটিতে যখন যাবা তখন দেখবা যে কিছু ফ্রেন্ডের আচরণ পছন্দ হয়, কিছু মানুষের আচরণ তোমার পছন্দ হয় না। আবার ওই মানুষগুলোর সাথে কিছু মানুষ ঘোরে যারা তোমাকে পছন্দ করে না। পৃথিবীতে তো প্রত্যেকটা মানুষেরই ফ্রেন্ড আছে মোটামুটি। তো তুমি দেখবা যে তোমার সাথে মিলতেছে না কিন্তু অন্য কারোর সাথে মিলতেছে। তার মানে হচ্ছে তোমার কোনো একটা কার্যক্রমকে কেউ রেসপেক্ট করতেছে না, তুমি তার কোনো কোনো কার্যক্রমকে রেসপেক্ট করতেছো না, দ্যাটস ওয়াই তোমাদের মধ্যে বন্ড তৈরি হচ্ছে না। আবার দেখবা যে মানুষের একদম ক্লোজ রিলেশনশিপ, কিন্তু মানে ওই রিলেশনটা থাকে না, কারণ হচ্ছে রেসপেক্ট সরে যায়। ভালোবাসা থাকে অনেক সময়, আমি বুঝাই কেমন ব্যাপারটা। তোমার কোনো যদি ফ্রেন্ড থাকে যার সাথে তুমি এখন আর কথা বলো না, মানে নর্মালি, বা ইউ স্টিল লাভ হিম অর হার, মানে এখনও ফ্রেন্ডের কথা মনে পড়ে, কিন্তু তোমাদের মধ্যে এখন আর যোগাযোগ নাই, কারণ হচ্ছে যোগাযোগ রাখা ব্যাপারটাকে তোমরা রেসপেক্ট করতেছো না। রেসপেক্ট কথাটা এরকম না, মানে এটাকে তোমরা গুনতেছো না, ভ্যালু দিচ্ছ না। লেটস এই রেসপেক্টটাকে তোমরা ভ্যালুর মানে দিয়ে কনভার্ট করো, তাহলে বুঝতে পারবা যে তোমরা ভ্যালু দিচ্ছ না, যে ও ভালো আছে কি না আছে আমার দেখা লাভ আছে, বা আসলে সময় নাই তোমাদের। আগে যে সময় বের করে কথা বলতা, ওই ভ্যালুটা এখন তোমরা দিচ্ছ না টাইমকে, কিন্তু ভালোবাসো, এখনও জানো যে আসলে কথা হবে বা বিপদে পড়লে কথা হবে। সো মানুষ শুধু ভালোবাসা দিয়ে মানুষ টিকে না, মানুষ টেকে আসলে রেসপেক্টের মধ্যে দিয়ে। কোনো একটা জায়গায় যখন রেসপেক্ট হারায় যায়, লাভ থাকলেও ট্রাস্ট থাকলেও রিলেশনশিপ কাজ করে না, ঠিক আছে? We cannot be selfish and possessive if we want to establish an effective relationship. The relationship এখানে হচ্ছে নাউন, তার আগে যে আছে ইফেক্টিভ কথাটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। বাট কোয়াইট অফেন উই সি পিপল কোয়ারেলিং, আমরা প্রায়শই দেখি মানুষজন কি করতেছে, কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার। তাহলে এই যে এখানে কোয়ারেলিং একটা নন ফাইনাইট ভার্ব আইএনজি বসলো, এই নন ফাইনাইট ভার্বটা হয় জিরান্ড নাইলে পার্টিসিপল, কোনটা? হয় জিরান্ড নাইলে পার্টিসিপল, কোনটা আছে এখন? কিভাবে বুঝবো হচ্ছে তার আগে বা পরে একটা নাউন বা প্রোনাউন থাকবে, সেইটাকে মডিফাই যদি করে তাইলে আমরা দেখবো মানুষজনের অবস্থা বর্ণনা করতেছে, কোন ধরনের মানুষ, যারা ঝগড়া করতেছে, তাইলে সেটা হচ্ছে পার্টিসিপল, অ্যাডজেটিভ হচ্ছে, রাইট? অ্যাডজেটিভ হলে পার্টিসিপল, আর যদি অ্যাডজেটিভ না হয় তাইলে সেটা জিরান হিসাবে কাজ করে। উইথ ইচ আদার হুইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল। কিন্তু আমরা দেখি যে মানুষজন সবসময় ঝগড়া করে, তাদের মধ্যে কোনো ইয়া নাই, ঠিক আছে? তারা যারা ঝগড়া টগড়া করে, এটা শুধুমাত্র মিজারি নিয়ে আসতে পারে, দুঃখ দুর্দশা নিয়ে আসতে পারে, অ্যান্ড লস টু অল। ওকে, সো এখান থেকে এগুলো একটু দেখবা বাবা তোমরা, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল যা থাকে HW-গুলো সিনোনিম অ্যান্টোনিম, আর এমনিতে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম দেয়া হচ্ছে, সো ওইখান থেকে রেগুলার তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো একটু দেখবা, আমরা আগেই যদি কোনো ইস্যুস থাকে ডাউট সলভে যাবা। এটা একটা বড় গল্প, হ্যাঁ, বিশাল গল্প, মাদার ইন ম্যানভিল, তোমাদের বইয়ের সবচেয়ে বড় গল্প, যদিও নাম তার ছোট গল্প, কিন্তু অ্যাকচুয়ালি একটু ভালোই বড় গল্প। আমরা এটাকে একটু পড়বো, হ্যাঁ? চলো। The orphanage in the Caroline Mountains. Caroline মাউন্টেনের উপরে ছিল। I was there in the autumn. আমি সেই সময় শরৎকালে সেখানে ছিলাম। আমরা প্রিপোজিশনের ক্লাসে পড়ছিলাম যে যখন কোনো সাল, মানে কি বলে, তারিখ, ঋতু এগুলা বোঝায়, ঋতু অটাম হচ্ছে শরৎকাল বোঝাচ্ছে, তাহলে তার আগে আমরা দেখবো ইন বসে, এটা আমরা পড়ছিলাম। I wanted quite isolation to do some troublesome writing. আমি কিছু লেখালেখি করতে চাচ্ছিলাম, দ্যাটস আমি আইসোলেশন চাচ্ছিলাম, চুপচাপ এরিয়া চাচ্ছিলাম। I wanted mountain air to blow out malaria from too long a time in the subtropic. সাবট্রপিকের যে ম্যালেরিয়া ছিল, ওই ম্যালেরিয়া আমি আশা করতেছিলাম যে মাউন্টেন এয়ার এটাকে উড়ায় নিয়ে চলে যাবে। কিছু গ্রামারের নিয়ম দেখো এখানে। সাধারণত মাউন্টেন কথাটা কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কি? মাউন্টেন পাহাড় বোঝায়। নর্মালি পাহাড় শব্দটা নাউন না? ডেফিনেটলি নাউন। কিন্তু এই বাক্যে আমরা এসে দেখব পাহাড় শব্দটার পরে এয়ার আছে, এবং এই এয়ার কোন ধরনের এয়ার বুঝাইলেই আমরা দেখব এয়ারকে সে মডিফাই করতেছে। তাহলে মাউন্টেন নাউন, নর্মালি মাউন্টেন হচ্ছে নাউন, কিন্তু এই বাক্যে আমরা দেখব এয়ার নাউনটাকে মডিফাই করতেছে মাউন্টেন, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলোকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা পড়ছি। তাহলে আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার, আমি পাহাড়ি বাতাস চাচ্ছিলাম, টু ব্লো আউট। ব্লো আউট মানে হচ্ছে উড়ায় নিয়ে যাওয়া, ঠিক আছে? মানে কোনো জিনিসকে সরায় নেওয়া, এটা ওয়াইপ আউট হইতে পারে, ওয়াইপ আউট অর্থে ব্যবহৃত হইতে পারে।
I was homesick too for the flaming of maples. ম্যাপল লিফকে তোমরা চেনো, ম্যাপল পাতা, হ্যাঁ, অক্টোবরে ম্যাপল পাতার যে আগুন ঝরা বিকাল দেখা যায়, মানে ম্যাপলের পাতাগুলো লাল হয়, তোমরা ইউটিউব করলে গুগল করলে পাবা, ঠিক আছে? আচ্ছা, and for corn stalks, pumpkins and black walnut trees, বিভিন্ন মানে গাছ টাছ অন্যান্য ফল টলের কথা সে বলছে। I found them in all living in a cabin that belonged to the orphanage. আমি সব কিছুই পাইলাম ওইখানে, মানে তার যে হোম সিকনেস ছিল, সে যে মাউন্টেন এয়ার খুঁজতেছিল, সব মিলাই ছিল সে এক জায়গায় পাইলো, হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। অরফানেজ এতিমখানা, অরফানেজ মানে হচ্ছে এতিমখানা, বানানটাকে লিখে রাখো, কাজে লাগতে পারে যদি স্পেলিং থেকে আসে। অরফানেজ যেটা হচ্ছে হাফ মাইল দূরে অরফানেজ কেবিনটা, সেটা আমি বুক করলাম। When I took the cabin, যখন আমি কেবিনটা নিলাম, I asked for a boy or man to come and chop wood for the fireplace. আমি রিকোয়েস্ট করলাম যে একটা বাচ্চা বা ছেলে, মানে বড় মানুষ যেন এসে আমাকে কাঠ কেটে দেয় ফায়ার প্লেসের জন্য। তোমরা জানো যে ফায়ার প্লেস থাকে, বাইরের দেশে শীত হয়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো যখন শীতকালে বরফ পড়ে, তো এই জন্য আমরা যেরকম ঘর গরমকালে এসি চালায় ঠান্ডা রাখি, অফিস আদালতগুলোতে দেখবা যে মাথার উপরে এসি নাই, মানে দেয়ালে দেয়ালে এসি নাই, মাথার উপর দিয়ে সেন্ট্রাল এসি যায়। তো বাইরের দেশগুলোতে এরকম সেন্ট্রাল হিটিংয়ের ব্যবস্থা থাকে, এসিও থাকে গরমকালে এসি, এবং শীতকালে সেটাকে সেন্ট্রাল হিটিং ব্যবস্থা থাকে। কিন্তু বাড়ি ঘরে সাধারণত একটা ফায়ার প্লেস থাকে, ওই প্লেসে হচ্ছে আগুন জ্বালায় কাঠ কেটে কেটে, ওইখান থেকে চিমনি দিয়ে ধোয়া উঠে প্রত্যেক রুমে রুমে গরম ছড়ায়, এইটাকে বলা হচ্ছে ফায়ার প্লেস। I looked up from my typewriter one afternoon. তাহলে কোনো কিছুর নিচ থেকে উপরে এরকম করে তাকাইলে সেটা হচ্ছে লুকড আপ বসে। পরীক্ষায় প্রশ্ন আসছিল কোনো একটা বছর এই ধরনের বাক্য, তাহলে দেখবা যে সে টাইপরাইটারে কাজ করতেছিল, সেখান থেকে মাথা উঠে তাকাইছে যে কি হচ্ছে এটা দেখার জন্য। I looked up from my typewriter one late afternoon. এক বিকালে আমি এরকম তুলে তাকাইলাম। A little startled, আমি কিছুটা মানে সংকুচিত হলাম, যে ব্যাপার কি, একটু সারপ্রাইজড হইলাম, ঠিক আছে? সারপ্রাইজড, কিছুটা সারপ্রাইজড হলাম আমি, হ্যাঁ, সারপ্রাইজড হলাম, লিটল স্টার্টেলড, কনফিউজড হইলাম যে ঘটনা কি, কি ঘটলো। আ বয় স্টুড অ্যাট দ্য ডোর অ্যান্ড মাই পয়েন্টার ডগ, মাই কম্পেনিয়ন, অ্যাজ দ্য সাইড অফ অ্যাজ হিজ সাইড। আমি দেখলাম যে একটা বাচ্চা ছেলে দাঁড়ায় আছে যে দরজার ওইখানে, এবং আমার যে পয়েন্টার, এই যে এই ভদ্রলোক যারা নিয়ে এসে ঘুরতেছে, এই ভদ্রলোক তার সাথেই ছিল, বাট হ্যাড নট বার্ট টু ওয়ার্ন মি, কিন্তু আমাকে একবারও সতর্ক করে নাই ঘেউ ঘেউ করে। সাধারণত কি হয়, অচেনা লোক আসলে কুকুর ঘেউ ঘেউ করে, এই জন্যই ওকে রাখা হয়েছিল যে তুমি থাকবা, আমি কাজকাম করবো, আশেপাশে অপরিচিত কাউরে পাইলে তুমি ঘেউ ঘেউ করবো, যাতে আমি দেখতে পারি, সতর্ক হইতে পারি। কিন্তু ওই বাচ্চাটা আসছে পরে, সে একবারও সতর্ক করে নাই। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old বাট আন্ডার সাইজড। ছেলেটা দেখতে 12 বছর ছিল, কিন্তু একটু ছোটোখাটো। হি ওয়ার ওভারঅলস অ্যান্ড টর্ন শার্ট, সে একটা ওভারঅলস পরছে, ওভারঅলস মানে একটু লম্বা কোট, এবং টর্ন শার্ট, একটু ছেঁড়া শার্ট টাইপের। হি ওয়াজ বেয়ার ফুটেড, সে কি ছিল, খালি পায়ে ছিল। ছেলেটার কথা বর্ণনা করতেছে। হি সেড, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজকে কিছু কাঠ কাটতে পারি, মানে কাটার জন্য এসছি। ইউ বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো অনেক ছোট বাচ্চা। সাইজ ডোন্ট ম্যাটার শপিং উডস, সেই বিখ্যাত ডায়লগ, যে কাঠ কাটতে সাইজ ম্যাটার করে না। মানে কাজ, যে কোনো কাজ করতে মানুষের দৈহিক কি অবয়ব সেটা নিয়ে কোনো, মানে আমি দেখতে ভালো না, দেখতে লম্বা, দেখতে খাটো, দেখতে কালো, দেখতে ফর্সা, চোখ সমস্যা, হ্যাঁ, আমার মাথা, মানে মানে আমার শারীরিক যে কোনো অবয়ব সেটা যে কিছু কাজ করে না, সেটা সে বলার চেষ্টা করছে। বহির্দৃষ্টিভঙ্গি কোনো ব্যাপার না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, বড় বড় অনেক ছেলে আছে যারা খুব ভালো কাটতে পারে না। I've been shopping wood at the orphanage a long time. আমি এতিমখানাতেও কাটি লম্বা সময় ধরে, সে বলতেছে এবার। Very well, there's the X, go ahead and see what you can do. ঠিক আছে, যাও তাহলে তুমি কাটা শুরু করো, এই যে এক্স আছে এখানে, লেটস সি, আমরা দেখি যে তুমি কি করতে পারো। I went back to work, closing the door. আমি কাজে চলে গেলাম, closing the door. আচ্ছা, এইখানে আসো, এইটুকু কি ফ্রেজ, যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, ক্লোজিং দ্য ডোর, খেয়াল করো, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা একটা নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হলে সেটা ফ্রেজ হয়। কোন ধরনের ফ্রেজ? আই ওয়েন্ট ব্যাক, আমি চলে গেলাম, কখন? প্রশ্ন করো হোয়েন দিয়ে, হোয়েন দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই ফ্রেজটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি বিগান টু চপ, সে শুরু করলো চপ করা, মানে কাটা। দ্য ব্লোজ ওয়ার রিদমিক অ্যান্ড স্টেডি, সে যে কোপাচ্ছিল মানে কাঠে যে চপ করতেছিল এইটা খুবই রিদমিক ছিল এবং স্টেডি ছিল, মানে একটা ছন্দ ছিল এবং খুবই আস্তে আস্তে স্বল্প দৈর্ঘ্যে আগাচ্ছিল। অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটন হিম, আমি আস্তে আস্তে তাকে ভুলে গেলাম। দ্য সাউন্ড নো মোর অফ এন ইন্টারাপশন দেন আ কনস্ট্যান্ট রেইন। সুন্দর উদাহরণ দেখো, কনসিস্টেন্ট যে রেইন হয় না যখন বৃষ্টি হয়, তোমাদের টিনের চালে বৃষ্টির শব্দ শুনছো কখনো? কখনো টিনের চালে বৃষ্টির শব্দ শুনছো তোমরা? টিনের চালে যখন বৃষ্টি হয় প্রথমত জোরে শব্দ হয়ে বৃষ্টি হয়, শো 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 শব্দ হয়, ভাল লাগে না প্রথমে, কিন্তু একটা সময়ের পরে দেখবা যে ওই ছন্দটার একটা মানে ওটা একটা ছন্দ আছে, বৃষ্টি হচ্ছে একটানে বাতাস, তুমি টের পাবা যে এখন বাতাস হচ্ছে, মানে বৃষ্টিটার ছন্দ হঠাৎ করে যখন হু করে বাতাস যায়, পানি পড়ারও সাউন্ড চেঞ্জ হয়ে যায়, এরকম করে সাউন্ড হয়। সো এইটা খুব ভাল লাগে একটু পরে, যে আরে এখন তো ঘুমাইতে হেভি মজা। এই জন্য দেখবে যে বৃষ্টি হলে মানুষজন ঘুমায়, ট্রেনের চালে যখন সাউন্ড হয় প্রথমে কানে ব্যথা লাগে, তারপর আস্তে 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 এটা খুব শ্রুতিমধুর হয়, এটা ঘুমের জন্য খুব উপকারী হয়। তাহলে এই যে দ্য সাউন্ড নো মোর অফ এন ইন্টারাপশন, সাউন্ডটার মানে এখন আমার মনে হচ্ছে না যে এটা বিরক্তিকর, বরং কনসিস্টেন্ট রেইন, একটা অসাধারণ ছন্দ তৈরি হচ্ছে বৃষ্টির মতো ওই কাঠকোবানো শব্দে। I suppose an hour and half passed, হয়তো 1.5 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় চলে গেছিল। I heard the boy step in the cabin stoop, আমি দেখলাম যে ওর সাউন্ড শুনতে পাইলাম যে ও আসতেছে, পদধ্বনি শুনলাম। The boy said, I have to go to supper now, আমাকে কি করতে হবে? ডিনারের জন্য চলে যাইতে হবে। I can come again tomorrow, আমি আগামীকাল আসতে পারি। I said, I'll pay you now for what you've done, আমি তোমাকে আজকে যেটুকু কাজ করছো এটুকুর জন্য তোমাকে আমি পে করে দিচ্ছে। থিঙ্কিং, লেখিকা বলতেছেন আমি ভাবলাম, আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন ওল্ডার বয়, সম্ভবত কালকে আরেকটা বড় ছেলেকে পাঠানোর কথা আমাকে বলতে হবে, এই ছেলে খুব একটা ভালো কাটবে না। উই ওয়েন্ট টুগেদার ব্যাক টু দ্য কেবিন, আমরা কেবিনের পেছনে গেলাম। ব্যাক অফ দ্য কেবিন, হ্যাঁ, এই ব্যাক মানে কিন্তু মানে ফিরে আসা ব্যাক না, এটা হচ্ছে ব্যাক অফ দ্য কেবিনের পেছনে গেলাম যেখানে কাটছে সে। An astonishing amount of solid wood had been cut, খুব অসাধারণ পরিমাণে, বা অ্যাস্টনিশিং মানে হচ্ছে খুবই সারপ্রাইজিং, হ্যাঁ, বানান রাখো প্রথমে, 1 নাম্বার কথা অ্যাস্টনিশিং, খুবই সুন্দর একটা ওয়ার্ড অ্যাস্টনিশিং। তোমরা ক্রিকেটে এই শব্দ পাবা, যখন এই শট মানে খুব সুন্দর 6 হয় বা 4 হয় তখন বলে অ্যাস্টনিশিং শট, ঠিক আছে? তাহলে অ্যাস্টনিশিং মানে হচ্ছে আনবিলিভেবল, প্রথম কথা হচ্ছে এটা আনবিলিভেবল। আর হইতে পারে হ্যান্ডসাম, এক্সট্রাঅর্ডিনারি, এই হচ্ছে ব্যাপার। এক্সট্রাঅর্ডিনারি অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, খুবই অসাধারণ বা স্প্লেন্ডিড অ্যামাউন্ট অফ কাট। বাট ইউভ ডান অলমোস্ট মাচ অ্যাজ এ মেন, আই সেড, মানে এই যে এখানে বললাম যে এই যে আমি ভাবতেছিলাম যে একটা অন্য বড় ছেলেদেরকে লাগবে, তখন সাথে তুমি তো একদম বড়দের মতো করে কাটলা। দিস ইজ স্প্লেন্ডিড পাইল মানে তো বুঝছো স্তূপ, হ্যাঁ, এই স্প্লেন্ডিড এই সেম অর্থ ব্যবহার করতে পারো স্প্লেন্ডিডের জায়গায়, অ্যাস্টনিশিং অ্যামাউন্ট, স্প্লেন্ডিড অ্যামাউন্ট, ঠিক আছে? এটারও বানান রাখো স্প্লেন্ডিড, এটার জন্য বানানটাকে রাখো স্প্লেন্ডিড অ্যামাউন্ট অফ পাইল, হ্যাঁ, খুব অসাধারণ একটা স্তূপ হয়েছে। আচ্ছা, আই লুক অ্যাট হিম, আমি তার দিকে তাকাইলাম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম। এইবার লেখিকা মানে কাজ দেখে ওর দিকে তাকালো, ও যে আগে যে একটু ফাপড় নিছে, সাইজ ডোন্ট ম্যাটার শপিং উড, এটা তো প্রুফড এখন, মানে এখন তো এটা নর্মাল ফাপড়ের মধ্যে নাই, ও যে বলছে যে সাইজ ডোন্ট ম্যাটার, তাহলে ও তো এটা প্রুফ করছে যে তুমি তো একদম বড়দের মতোই কাটছো, এই কথাটা তো প্রুফড। এইবার সে তার দিকে তাকাইছে ফর দ্য ফার্স্ট টাইম। হিজ হেয়ার ওয়াজ কালার অফ কর্ন সক্স ইন হিজ আইস, মানে এবার তার বর্ণনা দিচ্ছে যে বাচ্চাটা কেমন ছিল। বাচ্চাটা ছিল যে তার চুলগুলো ছিল গ্রে কর্ন শকের মতো, মানে ওই যে ধূসর, এটা কি বলে যে ভুট্টার খোসার মতো। অ্যান্ড হিজ আইস ভেরি ডিরেক্ট, তার চোখ খুবই গভীর ছিল। অ্যান্ড ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই ওয়েন দ্য রেইন ইজ পেন্ডিং,
গ্রে উইথ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু। চোখের বর্ণনা দিচ্ছে, দেখো লেখিকা মানে লেখক মানুষের যখন সাহিত্যিকরা যখন বলে তখন কেমনে বলে, কিন্তু তার চোখ দেখতে মনে হচ্ছিল ওই যে বৃষ্টি পেন্ডিং আছে যেই আকাশের মানে অবস্থাটা হয় না কালো, ওটা তো কালো না, আকাশটার কালো হয় না, দেখবা বৃষ্টি ঠিক আগে আগে দিগন্ত জুড়ে যখন মেঘ জমে, ওই যে গ্রে ধূসর চোখ, তার মধ্যে শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু, ছোট্ট নীলাভ মণি, এরকম অর্থে। আই গেভ হিম আ কোয়ার্টার, আমি তাকে একটা কোয়ার্টার শিখি। কোয়ার্টার মানে হচ্ছে তোমরা 5 শিখে 10 শিখে দেখছো কিনা আমি জানি না, শিখি মুদ্রা দেখছো কিনা, তোমাদের বড়দের কাছে এটা কালেকশন থাকতে পারে, তোমরা দেখো না, তোমরা সম্ভবত 1 টাকা বা 2 টাকা দেখছো, হ্যাঁ যদি আমার ক্যালকুলেশন ঠিকঠাক থাকে 1 টাকা বা 2 টাকা দেখছো, এর বেশি দেখার কথা না। 1 টাকার কয়েন যদি দেখে থাকি ইউ গাইজ আর লাকি। আমরা দেখছি হচ্ছে 50 পয়সা, আমার কাছে 10 পয়সা ছিল আমার কালেকশনে, 5 পয়সাও ছিল, এখনও থাকতে পারে, থাকলে আমি ছবি দিব অনেক গ্রুপে। 50 পয়সা তো বহুদিন আমরা ইউজ করছি, কালেকশন করা লাগে নাই। একসময় হঠাৎ করে 50 পয়সা হারিয়ে গেছে, 25 পয়সা হারিয়ে গেছে, এখন হচ্ছে মানে 1 টাকার কয়েন ছিল, সেটাও এখন আর নাই। বাংলাদেশ আর 1 টাকা চলে না, 2 টাকা দিয়ে শুরু হয়, তার মানে 1 টাকার কোনো জিনিস নাই পৃথিবীতে। আমি জানি না 1 টাকা এখনো কয়েন আছে কিনা, থাকতে পারে 2-1টা, বাট মানে 50 পয়সা 25 পয়সা এগুলো হারিয়ে গেছে। বাট আমরা 5 পয়সা 10 পয়সা পাইছি, এইগুলোকে বলা হয়তো শিকি, 5 শিকি, হ্যাঁ ঠিক আছে, 10 শিকি, এগুলো বলা হয়তো, ওইটা হচ্ছে কোয়ার্টার। ইউ মে কাম টুমরো আফটারনুন, আই সেড, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দিছে। হি লুকড অ্যাট মি অ্যান্ড অ্যাট দ্য কয়েন, সে প্রথমে আমার দিকে তাকাইলো, তারপরে কয়েনটার দিকে তাকাইলো, অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক বাট কুড নট অ্যান্ড টার্নড অ্যাওয়ে। মনে হলো সে কিছু বলতে চায় কিন্তু কিছু বলতে পারলো না, সে চলে গেল। মানে কি এক অদ্ভুত নীরবতা, বুঝলা? এটার আমরা বলি হচ্ছে অকওয়ার্ড সাইলেন্স। আচ্ছা 25 পয়সা দেখছো, আচ্ছা আচ্ছা দুটোই দেখছো, ওকে ওকে ওকে, আমার কালেকশনে থাকতে পারে, আমি একটু খুঁজে দেখবো। At daylight, I was half wakened by the sound of chopping. Again, it was very even in texture that I went back to sleep. আচ্ছা, তো উনি আবার দিনের বেলা এরকম সাউন্ড শুনতে পেলো যে বাচ্চাটা এসে কাটকাটা শুরু করছে, যেটা এতটাই রিদমিক টেক্সচারাস ছিল যে সে আবার ঘুমিয়ে গেছে কাটকাটার সাউন্ডে। When I left my bed in the cool morning, the boy had come and gone. সে এসে চলে গেছে। And a stack of needling was neat against the cabin wall. এই যে এখানে হেলাম দিয়ে রাখা কোনো জিনিস, সেই ক্ষেত্রে এগেইনস্ট বসে। তোমরা অনেক সময় বাক্য পাইতে পারো, গ্রামার পয়েন্ট এইখানে যেন সময় বাক্য পাইতো সে হেলাম দিয়ে দাঁড়ালো, বা এরকম অর্থ যদি থাকে তখন প্রিপোজিশন কি বসাবো? ডেফিনেটলি তখন প্রিপোজিশন বসাবো হচ্ছে এগেইনস্ট। He came after school and in the afternoon worked until the return of the orphanage. সে স্কুল শেষ করে আসতো এবং অরফানেজের রিটার্ন হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ দিনের আগ পর্যন্ত সে কাজ করতো। His name was Jerry. Finally, আমাদের গল্পের বাচ্চার নাম রিভিল হলো যে তার নাম ছিল জেরি। He had been at the orphanage since he was 4. তার বয়স যখন 4 বছর তখন থেকে সে থাকে, তাহলে নির্দিষ্ট একটা সময়ের আগে সিন্স বসবে। হ্যাঁ, I could picture him at 4 with the same gray blue eyes and the same independence. সে বলতেছে যে আমি তারে 4 বছর বয়সে কল্পনা করতে পারি যে তার হইতে একই ধরনের নীলাভ চোখ, গ্রে ধূসর নীলাভ চোখ ছিল, আর এই একই ইন্ডিপেন্ডেন্স ছিল। দেখো বলতেছেন যে ওর স্বভাবটাকে আমি কি নাম দিব। এই যে এসে ফাপড় নিল যে টেনশন নিয়ে না, বড় ছেলেরা আমার চেয়ে ভালো কাটতে পারে না, আর সাইজ ডোন্ট ম্যাটার টু চপ উড, হ্যাঁ চপিং উডস। এই যে ফাপড় নিলে, এই যে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, এটা কি ইন্ডিপেন্ডেন্স নাম দিব? এবং শুধু যে ফাপড় দিয়ে থাকছে কথাটা তার ফাপড়ে টিকতেছে না, সে তো প্রুফ করছে অ্যাকচুয়ালি সে প্রতিদিন আসতেছে, কাজ করতেছে, নিষ্ঠার সাথে করে যাচ্ছে, সততা আছে তার। তাহলে কি এটা আমরা শুধু স্বাধীনতা বলবো? উনি ভাবতেছেন নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। আসলে ইন্ডিপেন্ডেন্স না, যেই ওয়ার্ডটা আমার মাথায় সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, সততা। এক্স্যাক্টলি এটাই। ইট ইজ বেডেড অন কারেজ, ডেফিনেটলি সেটা সততার মধ্যে, সাহসের মধ্যে দিয়েই ছিল, কিন্তু ইট ওয়াজ মোর দ্যান ব্রেভ। মানে সেই যে ভাব নেয়, এটাকে যে ভাবছি সেটা না, সাহস ছিল কিন্তু এটা তার চেয়ে বেশি কিছু। ইট ইজ অনেস্ট বাট মোর দ্যান অনেস্টি। এটা সততাই, কিন্তু তারপরেও কোথায় যেন সততার চেয়ে বেশি কিছু, মানে এটা ইন্টিগ্রিটি, আর কিছুই না। উনি এই ওয়ার্ডটাকে ব্যবহার করছেন। দ্য অ্যাক্স হ্যান্ডেল, উদাহরণ দিচ্ছেন, দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, কুঠারের হাতল ভেঙে গেল একদিন। জেরি সেড
দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট, বললো যে এটা দেন, আমি উড শপ থেকে রিপেয়ার করে নিয়ে আসবো। আই গট মানি টু পে ফর দ্য জব অ্যান্ড হি রিফিউজড ইট। আমি টাকা নিয়ে আসলাম যে ঠিক আছে যাও, টাকা নিয়ে তুমি এটা সারাই নিয়ে এসো। সে টাকা নিল না। কেন নিল না? I'll pay for it, he said. I broke it. আমি দিয়ে দিব এটা, জেরি বলল, কারণ আমি ভাঙছি। বুঝ, একটা বাচ্চা ছেলে, he was 12. I brought the eggs down careless. আমি মানে হয়তো বাড়ি দেওয়ার সময় উল্টাপাল্টা চপিং করছি, বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, আই টোল্ড হিম। লেখককে বললেন যে আমি এরও বললাম যে সবাই তো সবসময় মেপে বুঝে কোপায় না রে বাবা। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, হয়তো কাঠের মধ্যেই কোনো ঝামেলা ছিল। I'll see the man from who I bought it. আমি কার কাছ থেকে এটা নিয়েছি তার সাথে আমি কথা বলবো, তোমার তো এটা নিয়ে শুধু শুধু টেনশন নেওয়ার দরকার নাই রে বাবা। It was only then that he would take the money. তখন সে যে টাকাটা নিছে, আচ্ছা ঠিক আছে দেন, আমি ঠিক করে, মানে সে বোঝার চেষ্টা করছে, আগে নিজেরটা বুঝছে। মানে মানুষ, বাচ্চারা হইলে কি হয়, গতকালকে একটা নিউজ দেখলাম, খুবই খুবই বিদঘুট একটা নিউজ দেখলাম, যে একটা মেয়ে কোনো একটা পেট নিয়ে সিএনজিতে করে যাচ্ছিল, কুকুর, সিএনজিতে কুকুর পটি করে দিছে। সে ওই ওয়েস্টটাকে মানে সিএনজি নিচে চাপায় রাখছে, রেখে দ্রুত বেরোয় যাচ্ছে। এইটা ছবি আবার সে ফেসবুকে দিছে যে এরকম একটা ঝামেলায় পড়ছি, এখন দ্রুত আমি ময়লাটাকে হচ্ছে মানে রীতিমতো কুকুরের হাগুটাকে সে হচ্ছে সিএনজির এক কোনায় রেখে বের হয়ে গেছে। আরে ভাই তোরই জিনিস, সিএনজি নষ্ট করছে, আরেকজন লোক তুলবে, তো এই রুচি কেমনে থাকে? মানে আমি জানি না যে উদাহরণটা তোমাদের কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট হলো কি না, আই এম সরি, বাট এইটা ইন্টিগ্রিটির জায়গাটাকে মানে রিপ্রেজেন্ট করে, যে যেই নর্মাল একটা বিষয়ের দায় সম্পূর্ণটা সে নিজের উপর আগে নিছে, এইটা হচ্ছে যে ইন্টিগ্রিটি। আসো, হি ওয়াজ ফ্রি উইল এজেন্ট, হি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট। জেরি কেমন ছিল? একজন ফ্রি উইল এজেন্ট ছিল, তার কোনো কিছু ভয় ছিল না। হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, সে সাবধানে কাজ করার চেষ্টা করতেন। অ্যান্ড ইফ হি ফেইল্ড হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইথ আ সাবটারফিউজ, ডেফিনেটলি সে রেসপন্সিবিলিটি নিত উইদাউট সাবটারফিউজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবটারফিউজ? কোনো ধরনের ছলনা। সাবটারফিউজ মানে হচ্ছে ছলনা, হ্যাঁ, একদম নর্মাল, এই ওয়ার্ডটাই মনে রাখবা, ছলনা করা ছাড়া, হ্যাঁ, সে এটা নিয়ে নিত, দায়িত্বটা নিত। অ্যান্ড হি ডিড ইট ফর আননেসেসারি থিং, মানে কিছু আননেসেসারি কাজ করতো সে, যেটা সাথে দরকার ছিল না। গ্রেশিয়াস থিং, খুবই মানে গ্রেশিয়াস থিং। উই ফাইন্ড ইট ডান অনলি বাই গ্রেট অফ হার্ট, এটা শুধুমাত্র হৃদয়ের গভীরতা যাদের আছে, মহানুভবতা যাদের আছে, তাদের পক্ষে সম্ভব। কি হইতো? থিংস নো ওয়ান ক্যান, নো ট্রেনিং ক্যান টিচ, অ্যান্ড দে আর অনলি ডান ফর ইনস্ট্যান্ট উইথ নো প্রেডিক্টেড এক্সপিরিয়েন্স। উই ফাউন্ড, উদাহরণ দিচ্ছে এবার দেখো, উই ফাউন্ড আ চাবি হোল বা কাবি হোল বিসাইডস দ্য ফায়ার প্লেস অ্যান্ড আই হ্যাড নট নোটিসড। He was on accord putting the needle in the medium wood so that I might always have dry fire material ready in case of sudden wet weather. ওই যে ওইখানে একটা ফুটো ছিল, ওইটাকে সে নর্মালি ঠিক করে দিছে, আর আমার জন্য কিছু রেখে গেছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো চলে, মিডিয়াম উড হচ্ছে সবচেয়ে ভালো জলে, হ্যাঁ, এমন এক ধরনের উড, সেটা আমার কাছে রেখে দিছে যাতে হঠাৎ ঠান্ডা বেড়ে গেলে আমি ড্রাই থাকি। তাহলে এটা তো তার না করলেও চলতো, এটা তো আমারই দায়িত্ব ছিল। আরেকটু উদাহরণ দিচ্ছে, আ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, যে একটা রাস্তা ছিল যেটাতে আমি হাঁটাহাঁটি করতাম, সেখানে পাথর সরে গেছিল। হি ডাক ডিপার হোল অ্যান্ড স্টেডিড ইট, স্টেডি মানে তো বুঝো, স্টেডি থেকে ভার্ব হচ্ছে স্টেডিড ইট, সে আরও একটু বড় গর্ত করে সেটাকে প্রতিস্থাপন করে দিল। অলদো হি কেম হিমসেলফ বাই আ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, যদিও সেই রাস্তাটা কখনো ইউজ করে না, ও দুষ্ট, ও অন্য আরেকটা শর্টকাট মারে, কিন্তু আমার জন্য সেই রাস্তাটা ঠিক করে দিছে। তাহলে এইগুলা আই ফাউন্ড দ্যাট when I tried to return কই গেল, when I tried to return he is thoughtful with some things as candy apples he was wordless। আমি দেখতাম যে যখন আমি তাকে রিটার্ন কিছু দিতে চাইতাম, হয় আপেল কিংবা ক্যান্ডি, কখনো কখনো ওই যে শিখি দিতাম, থ্যাংক ইউ, সে সবসময় কি করতো? ওয়ার্ডলেস থাকতো। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন হুইচ হি হ্যাড নো ইউজ অফ, হয়তো ধন্যবাদ বলাটাকে পারহ্যাপস সে কখনো ইউজ করতে জানতো না, বরং আমরা দেখব ফর হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ, কারণ তার কার্টেসিটা সবসময় মানে একটু অন্যরকম ছিল। মানে সে থ্যাংক ইউ বলতো না, কিন্তু আমি তার চোখে দেখতে পারতাম যে তার কার্টেসি আছে। লেখক বলতেছেন হি লুকড
at the gift and at me, and the curtain lifted. I saw deep into clear of his eyes, and the gratitude was there, and affection, soft over firm granite of his character. যে তার যে কঠিন চরিত্র, মানে সে যে খুব ভাব নিতেছে যে থ্যাংক ইউ দিচ্ছে না, এইটার ঠিক গভীরে লুকিয়ে থাকতো ভালোবাসা, আবেগ, কৃতজ্ঞতা। এই জিনিসগুলো আমি দেখতাম যখন সে গিফটের দিকে তাকাইতো এবং আমার দিকে যখন তাকাইতো, তখন আমি দেখতাম যে চোখের পর্দার ভেতর দিয়ে আমি দেখতাম যে ওর ভেতরে এগুলো আছে, ভেতরে ভেতরে, কিন্তু সে বলতে পারতো না। আচ্ছা, এই যে এখানে দেখো একটা অদ্ভুত জিনিস দেখতেছি আমরা, এটা কি নিয়ম তোমরা জানো? এই যে দুইটা হ্যাড পাশাপাশি বসছে, হি হ্যাড নো ইউজ, এটাকে আমরা পড়ছি, মনে আছে আমাদের? হ্যাড দুইটা কি একসাথে বসতে পারে নাকি ভুল আছে কোথাও, প্রিন্টিং মিস্টেক হয়েছে? বলো দেখি। প্রথম ক্লাসে পড়ছি, একদম প্রথম ক্লাসে পড়ছি, তারপরে রাইট ফর্ম ভার্বসের ক্লাসে পড়ছি, তারপরে প্রথম দিন ইএফটির ক্লাসে পড়ছি, মানে টেক্সটের প্রথম ক্লাসে আবার পড়ছি, আজকে এই নিয়ে 4 নাম্বার বার পড়তেছি, মনে আছে? মনে আছে? সবার আছে মনে? শিওর নাকি ভুলে খাইছো? চলো আরেকবার মনে করাই। আমরা কি বলছিলাম যে যদি কোথাও আমরা গেট, ইট, ড্রিঙ্ক, টেক, আরো আছে হচ্ছে নো, লার্ন, এইগুলা পাই সাধারণত, তার পরিবর্তে আমরা এখন কি ব্যবহার করি? হ্যাভ ব্যবহার করতে পারি। তাহলে হ্যাভ যদি, এগুলো সব ভার্ব 1, তার পরিবর্তে যদি হ্যাভ হয়, তাহলে ভার্ব 2-তে কি হয় আর ভার্ব 3-তে কি হয়? দুইটাই হচ্ছে হ্যাড বসে। এখন এইখানে যতগুলো জায়গায় আমি যদি বলি আই হ্যাভ, একটা বাক্য বলি যে আই হ্যাড, তাহলে ইট দিয়ে হইলে ইটেন হবে, আই হ্যাড ইটেন রাইস। আর এইখানে আমরা দেখব যদি হ্যাড বসাই, তাহলে আই হ্যাডের ভার্ব সেই ইটেনটা হ্যাডের দিকে চলে গেলে হ্যাড বসবে রাইসের জায়গায় রাইস। তাহলে আই হ্যাড ইটেন রাইস, চাইলে আমরা বলতে পারি আই হ্যাড রাইস। ঠিক আছে, এই তো ছিল আমাদের নিয়ম। ওকে, তাহলে আসো। তাহলে থ্যাংক ইউ ইজ অ্যান এক্সপ্রেশন পারহ্যাপস হি হ্যাড নো ইউজ, তাহলে এখানে নো এর পরিবর্তে হ্যাড বসছে, এটা আমরা বলতে পারি এখানে নো ছিল। ঠিক আছে, তাহলে নোকে যেমন নোন বসতে পারতো, এই নোন ভার্ব 3 পরিবর্তে আমরা হ্যাড বসাইছি। এই যে নো, এটার ভার্ব 3 হচ্ছে নোন, এই নোনের পরিবর্তে আমরা দেখব কি বসছে, নোনের পরিবর্তে হ্যাড বসছে। ওকে, আচ্ছা। হি বিকেম ইন্টিমেট অফ কোর্স উইথ মাই পয়েন্টার, পয়েন্টার হচ্ছে, পয়েন্টারের নাম হচ্ছে প্যাট, ওই কুকুরের নাম ছিল প্যাট। There is a strange communication between the boy and a dog. ওই একটা বাচ্চা ছেলে এবং কুকুরের মধ্যে একটা অসাধারণ সম্পর্ক ছিল। Perhaps they possess the same singleness of spirit, the same kind of wisdom. তাদের হয়তো স্পিরিটটা সেম, মানে ওই যে মানুষের জন্য উপকার করার যে স্পিরিট, বা লেখিকার জন্য তাদের যে দরদ, সেই দরদের জায়গাটা সেম। It is difficult to explain, এটা এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট। কেন? But it exists, কিন্তু এটা এক্সিস্ট করতো। When I went across the state for a weekend, I left the dog to Jerry's church. আমি জেরির আন্ডারে তাকে রেখে গেলাম। My return was belated and fog lifted mountain passes so treachery. এই যে treacherously ওয়ার্ডটাকে আমরা পাইছিলাম, কোথায় পাইছিলাম? লাস্ট ক্লাসেই পাইছিলাম। ব্রজেন দাস বলছিল the weather was treacherous weather, মানে বিশ্বাসঘাতক, যেটাকে বিশ্বাস করা যায় না। বিশ্বাস করা তার মানে হচ্ছে incredulous, যাকে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, আনবিলিভেবল, বা যেটা বিশ্বাসঘাতকতা করছে। It was Monday noon before I reached the cabin. একদিন পরে আসলাম। The dog had been fed. এটা ঠিকঠাক খাওয়ানো হয়েছে। Cared for that morning. ওই দিন সকালবেলা তাকে খাবারও দেওয়া হয়েছে। Jerry came early in the afternoon, anxious. জেরি বিকালবেলা একটু তাড়াতাড়ি আসছে, টেনশিত। কি হয়েছে? হ্যাঁ, টেনশনে আছে। The superintendent said nobody would drive in the fog. সুপারিনটেন্ডেন্ট বলছে, মানে ওর মানে অরফানের সুপারিনটেন্ডেন্ট, সে বলছে যে কেউ তো এই মানে বরফের মধ্যে ড্রাইভ করে আসতে পারবে না। I came last night and you had not come. আমি এসে দেখলাম যে আপনি আসেন নাই। So I bought Pat some of my breakfast this morning.
আমাকে অরফানেজে যে ব্রেকফাস্ট দিছে সেখান থেকে আমি কিছু খাবার ওর জন্য নিয়ে আসছে। তাহলে মহব্বতের জায়গা দেখো, ওরা একবেলা দিয়ে গেছিল, সে 3 বেলা ধরে সাপোর্ট দিচ্ছে। আই উড নট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, আমি তার প্রতি কিছুই হতে দিতাম না। এই যে ভালোবাসা। আই গেভ হিম $1 ইন পেমেন্ট, হি লুকড অ্যাট ইট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। আমি তাকে $1 দিলাম, সেটা দিকে তাকাইলো এবং না নিয়ে চলে গেল, তার অহম্বোধে খুব বাজছে। বাট দ্যাট নাইট হি কেম ডার্কনেস অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, অন্ধকারে আবার সে ফিরে আসলো এবং রাতে আমার দরজায় নক দিল। কাম ইন জেরি, আসো ভিতরে। ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, এই লেট মানে হচ্ছে দেরিতে, হ্যাঁ, এই লেট মানে হচ্ছে দেরিতে, একটু মাথায় রাখো, একটু পরে কাজে লাগবে। I told maybe a story, he said. I told them that I thought you would want to see me. মানে সুপারিনটেন্ডেন্টদেরকে বা হোস্টেল যে ম্যানেজার তাকে বলে আসছে লেখিকা আমাকে দেখতে চাইছে, এই জন্য আমি বেরোইছি, এই স্টোরিটা তাদেরকে বলছে। দ্যাটস ট্রু, আই অ্যাসিওর্ড হিম। লেখিকা বললো যে হ্যাঁ তাই তো, আমি তো আসলে চাচ্ছিলাম যে তুমি আসো। অ্যান্ড I saw his relief, আমি তার ভেতরে যে রিলিফ দেখতে পেলাম। I want to hear about how you managed with the dog. বলো তো তুমি পয়েন্টের সাথে কি কি করছে, কিভাবে ওরা ম্যানেজ করলে, গল্প বলো আমাকে। এইবার সে বকল বকল করলো কিছুক্ষণ। I sat by the fire with me and told that I was just together, that what close to তাদের সাথে ছিল, found a comfort there I did not have for him. ঠিক আছে, মানে একসাথে তারা ঘুরতে ঘুরছে। He stayed right with me, সে সবসময় আমার সাথে থাকতো। Except when I in the laurel, laurel মানে হচ্ছে ঝোপ। What is the meaning of laurel? লারল মানে হচ্ছে ঝোপ, ওই যে আশেপাশে একটু ঝোপঝাড় থাকে সেখানে যে পলাইতো। There was a place where the grass was high, বড় বড় ঘাস ছিল। I lay down it and hide, আমি সেখানে মানে ঘাসের নিচে ডুব দিতাম, মানে পলাইতাম। এবং আমি কি করতাম সেখানে পালায়, ওই যে তোমরা ছোটবেলায় খেলো না চোর পুলিশ খেলতে, যে ও কুকুরের সাথে এই কাজগুলো করছে। I could hear Punch hunting for me, আমি বুঝতাম যে সে আমাকে খুঁজতেছে, প্যাট। And when he found me, he acted crazy and he ran around me in circle, মানে সে আমাকে ঘুরে ঘুরে বৃত্তাকারে ঘুরতো এবং লাফাইতো। He watched the flames, there is an apple log, এটা হচ্ছে একটা অ্যাপল লগ, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনিউট। এই অ্যাপল লগ কার্ডটা যে কোনো ইয়ার চেয়ে সবচেয়ে ভালো জলে। আমি জানি না যে এইসব জায়গা থেকে এমসিকিউ আসবে কিনা, বাট বিউপি টাইপ এইসব জায়গা থেকে প্রশ্ন করতে পারে যে কোন জায়গার কোন উডটা সবচেয়ে ভালো জলে তোমার বই অনুযায়ী, অ্যাপল লগ। হি ওয়াজ সাডেনলি ইম্পালড টু স্পিক, হঠাৎ করে মনে হলো যে সে কথা বলতে উদ্গ্রীব, গল্পের মোড় ঘুরতেছে। একটু মনোযোগ দাও সবাই, যে কয়জন আসো, দেখবো যে গল্পের মোড় ঘুরতেছে আস্তে আস্তে। ইউ লুক লিটল ইম্পেল টু স্পিক, মানে ইগার। ইম্পেল টু মানে হচ্ছে সাধারণত এই অর্থ দেয়, ইগার টু, ঠিক আছে, এরকম অর্থে। ইউ লুক লিটল বিট লাইক মাই মাদার, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, তুমি দেখতে আমার মায়ের মতো, যে বলতেছে লেখিকাকে। স্পেশালি যখন মানে ফায়ার জ্বলে অন্ধকারের সেই জায়গায়, ফায়ারের পাশে তোমাকে দেখতে আমার মায়ের মতো লাগে। বাট she were only 4, JD, when you came here. You have remembered how she looked all these years? তোমার তো বয়স মাত্র 4 বছর ছিল, জেরি। তুমি এত বছর ধরে মনে রাখছো যে তোমার মা দেখতে কেমন? My mother lives in Manville, he said. আমার মা তো ম্যানভিলে থাকে। মানে একটা মানে I'm having goosebumps actually. এই গল্প আমি যতবার পড়ি মোস্টলি আমার এটা হয়, যে ফিলিংস, যে এইখানে এসে যখন সে বলতেছে এতিমখানায় থাকে একটা বাচ্চা, এতিম বলা হয়, বাট সে যখন এসে বলতেছে যে আমার মা ম্যানভিলে থাকে, very very good writing actually. For a moment finding that he had a mother shocked me, যে আমার মনে হলো যে তার মা আছে, এটা আমাকে শকড করলো হঠাৎ করে। For a moment I did not know why it disturbed me, আমি জানতাম না যে কেন এটা আমাকে ডিস্টার্ব করছে। গল্পের এই মুহূর্তে এসে আমার আসলে গ্রামার ধরতে ইচ্ছা করতেছে না, বাট ধরতে হবে। এইটুকু কোন ক্লজ বলো? আই সরি যে তোমাদেরকে আমি গল্পের মাঝখানে গ্রামার পড়াচ্ছি, কিচ্ছু করার নাই। এটা একটা ক্লজ মেকার, এইখানে একটা ভার্ব আছে, ভার্ব টু, সো এই অংশটুকু একটা ক্লজ মেকার ডেফিনেটলি, মানে ক্লজ। তাহলে কোন ধরনের ক্লজ দেখো তো, কোন ধরনের ক্লজ? এইটা নো ভার্বের, এই যে আই ডিড নট নো, এই ভার্বটাকে এখানে আরেকটা ফাইনাইট ভার্ব, এই ভার্বটার অবজেক্ট হিসাবে কাজ করছে। কি জানি না, আই ডিড নট নো, আমি কি জানতাম না। তাহলে যেই ক্লজ কোনো অবজেক্ট বা সাবজেক্ট হিসাবে কাজ করবে, সেই ক্লজকে আমরা কি বলি বাবা? সেই ক্লজকে আমরা হচ্ছে
নাউন ক্লজ বলি। সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে যে কাজ করে তাকে আমরা নাউন বলি। আর সেটা যদি ক্লজ হয় তাহলে সেটা হয়ে যায় হচ্ছে নাউন ক্লজ। তাহলে যে ওয়াই ইট ডিস্টার্ব মি, এটা হচ্ছে নাউন ক্লজ হিসাবে কাজ করছে, বুঝছো? ভেরি গুড সিয়াম। নাউন ক্লজ, জহুরুল, নাইস। আচ্ছা, দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস। তারপর আমি একটু পরে বুঝলাম যে আমি কেন ডিস্ট্রেস হয়ে আছি, কেন এত শক্ট হচ্ছে। I was filled with the passionate resentment that any woman should go away and leave her son. মানে আমি এটা মানতেই পারতেছি না যে একটা মহিলা তার সন্তানকে ছেড়ে চলে যেতে পারে। And a son like this one, জেরির মতো একটা বাচ্চা, এত সুন্দর, এত ফুটফুটে। The orphanage was wholesome place. Definitely orphanage খুবই ভালো জায়গা ছিল, যেখানে খাবার দাবার মোর দেন অ্যাডাকুয়েট। অ্যাডাকুয়েট মানে কি? মোর দেন এনাফ। অ্যাডাকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, হ্যাঁ, মোর দেন এনাফ। The boys were healthy, যথেষ্ট হেলদি ছিল। Granted perhaps that the boy felt no lack. What blood-fed balls of a woman who did not yearn this child's lean body that had come in persuasion to offer on. কোন ধরনের মা এটা পারে যে এই বাচ্চাটাকে ছেড়ে যাইতে, যার বডিটা তার ভেতর থেকে আসে, মানে তার উদর থেকেই আসা একটা অংশকে কিভাবে একটা মা ছেড়ে যাইতে পারে? যতই হোক না কেন, সেখানে খাবার দাবার ভালো, সেখানে অবস্থা ভালো, মানে এই বাচ্চাটাকে কিভাবে ছেড়ে যায়? হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি? জেরি, তুমি কি তাকে দেখছো? এই যে লেটলি কথাটার অর্থ হচ্ছে রিসেন্টলি। এই লেটলি শব্দের অর্থ কি? রিসেন্টলি। তাহলে দেখো, মাঝে মাঝে প্রশ্ন আসে লেট আর লেটলির মধ্যে পার্থক্য কি? তাহলে লেট মানে হচ্ছে দেরিতে। যদি নর্মালি লেটলি থাকে তাইলে সেটা হয়ে যায় রিসেন্টলি বা সম্প্রতি, ভেরি রিসেন্টলি। তুমি কি সম্প্রতি তাকে দেখছো? আই সি হার এভরি সামার, শি সেন্স ফর মি। আমি তো প্রত্যেক সামারেই তাকে দেখি। এখন তো উইন্টার চলতেছে, চালাকি করে সে বলছে যে আমি তো প্রত্যেক সামারেই দেখি। সে তো আমার জন্য অনেক কিছু পাঠায়, সেন্স ফর মি, সে আমার জন্য অনেক কিছু পাঠায়। আই এম টু ক্রাই আউট। লেখিকার হঠাৎ মনে হলো সে কান্দে, চিল্লায়, মানে হঠাৎ মনে হলো চিৎকার করে সে কান্না করে। ওয়াই আর ইউ নট উইথ হার? তুমি তার সাথে কেন নাই? তুমি যাও না কেন? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেন? সে কেমনে তোমার, এমন যদি হইতো যে মানে তার এখন মেজাজ খারাপ হচ্ছে, সে ভাবছে যে 4 বছর বয়সে বোধহয় ওর মা ওরে রেখে চলে গেছে, কিন্তু সে জানে যে মা বেঁচে আছে। কিন্তু সে এখন দেখতেছে আল্লাহ প্রত্যেক বছর এই মহিলা এসে ওকে দেখে যায়। ইজ শি ম্যাড অর সামথিং? এবার আসতেছে, শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল whenever she can. সে তো প্রায় আসে ম্যানভিল থেকে যখন সে পারে। শি ডাজন্ট হ্যাভ আ জব নাও, কিন্তু তার তো কোনো চাকরি নাই, জব নাই, এই জন্য সে আমাকে নেয় না। হিজ ফেস শোন ইন দ্য ফায়ারলাইট। লেখার মনে হলো তার চেহারা জলজল করতেছে ফায়ারলাইটের ওইখানে। হি ওয়ান্টেড টু গিভ মি আ পাপি বাট দে ক্যান নট লেট এনিওয়ান টু কিপ আ পাপি। মা চাচ্ছিল যে আমাকে একটা কুকুর দিবে, কিন্তু অরফানেজ সেখানে একটা পাপি রাখতে দেয় না। ইউ রিমেম্বার দ্য সুইট আই হ্যাড ওয়ান লাস্ট সানডে? আমি যে স্যুটটা পরে আসছিলাম, ইট ওয়াজ হি ওয়াজ প্লেনলি প্রাউড। শি সেন্ট ইট ফর দ্যাট ক্রিসমাস। আগের ক্রিসমাসে, ও না, তার আগের ক্রিসমাসে বলতেছে, না ক্রিসমাস দ্যাট বিফোর, আগের ক্রিসমাসে মা আমার জন্য এটা পাঠাইছিল। হি ড্রিউ আ লং ব্রেথ সাভারিং দ্য মেমোরি। সে হঠাৎ করে একটা দীর্ঘশ্বাস ফেললো মেমোরি মনে করে। শি সেন্ট মি এ পেয়ার অফ স্কেটস। স্কেট মানে তো বুঝো তোমরা, স্কেট মানে হচ্ছে বরফের দেশে দেখবা যে বরফে পিছলে, বাংলাদেশের ছেলেপেলেরা এখন হচ্ছে প্লেন রোডে জুতার চাকা চালায়, মানে জুতাওয়ালা চাকা কি বলে, চাকাওয়ালা জুতা পরে, হ্যাঁ, চাকার জুতো বলে, তো ওইটা চালায়। আর বরফে হচ্ছে প্লেন স্কেটস, ইটস লাইক এই যে আমার ল্যাপটপের ইয়ার মতো, এই যে এরকম থাকে, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে এই জুতা পরে এই এরকম খোলা যায়, দুই পা রেখে এরকম স্লাইড করে 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 আগে, হ্যাঁ, তোমরা দেখছো বোধহয় এই খেলা অন্তত। আচ্ছা, তারপর আই লেট দ্য আদার বয়েজ ইউজ দ্যাম। আমি অন্য ছেলেগুলোকে সেগুলো খেলতে দিয়ে দিছি, আমি এগুলো ইউজ করি না। হোয়াট সারকামস্ট্যান্স আদার দ্যান পভার্টি? দারিদ্র ছাড়া আর কি হইতে পারে? লেখিকা ভাবতেছে কেন ফেলে যাওয়ার কথা। আই এম গোয়িং টু টেক দ্য ডলার ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ প্যাট। ওই যে দুপুরবেলা $1 দিছিল, দ্য ডলার ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ প্যাটকে দেখার জন্য, মনে আছে? এই যে এইখানে, এই যে এখানে, আই গেভ হিম $1 পেমেন্ট
অ্যান্ড হি লুকড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেছিল। এইটা আবার এখানে এসে বলতেছে যে আমার কি তুমি ডলারটা দিবা, অ্যান্ড আমি ডলারটা নিতে চাই, অ্যান্ড বাই হার পেয়ার অফ গ্লোভস, আমি আমার মাকে একজোড়া গ্লোভস কিনে দিব। আই হেটেড হার, লেখিকা বলতেছে আমার হঠাৎ করে ঘৃণা করলাম আমি তাকে, মানে ওর মাকে। পোভার্টি অর নট, দারিদ্র থাকুক আর না থাকুক, দেয়ার ওয়াজ অ্যানাদার ফুড ব্রেড, দ্য সোল কুড হ্যাভ স্টার্ভড কুইকলি অ্যাজ দ্য বডি। রুটি ছাড়াও তো অনেক কিছু পাওয়া যায় পৃথিবীতে, কিন্তু আত্মা তো আছে, মানুষের সাথে মানুষের সম্পর্কের জায়গাটা কোনটা? হি ওয়াজ টেকিং $1 টু বাই গ্লোভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস। মানে জিদ করা বলতেছে যে এই ছেলেটা, এই বাচ্চা ছেলেটা তার মায়ের ওই বিগ স্টুপিড হ্যান্ডস, মানে এটার জন্য তার মায়ের হাতের জন্য গ্লোভস কিনতে চায়। আর সেই অসভ্য মহিলা বকা দিয়ে বলতেছে, শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম ইন ম্যানভিল। ওই ম্যানভিলে সে থাকে তার ছেলেকে রেখে, মানে কোন একটা জায়গা, কন্টেন্টেড হারসেলফ উইথ সেন্ডিং হিম স্কেটস, এবং সেইটুকুই মনে করতেছে যে তার জন্য স্কেট পাঠালে দায়িত্ব শেষ। মেজাজ খারাপ হচ্ছে। শি লাইকস হোয়াইট গ্লোভস, তার সাদা গ্লোভস খুব পছন্দ। ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দ্যাম ফর $1? তোমার কি মনে হয় যে আমি $1 সেগুলো পাবো? যেটি জিজ্ঞেস করছে লাইকাকে। লাইকার মেজাজ খারাপ হচ্ছে, হ্যাঁ আই থিঙ্ক সো, মনে হয়। আফটার মাই ফার্স্ট ফিউরি অ্যাট হার, উই ডিড নট স্পিক অফ হার অ্যাগেন, আমরা তার ব্যাপারে আর কথা বলি নাই ওই ফিউরির পরে, ওই ঝগড়ার পরে। হি ইজ হ্যাভিং আ মাদার, এনি সর্ট অফ রিলিভড মি অফ দ্য এক। এক মানে কষ্ট, পেইন। এক মানে হচ্ছে পেইন, টেনশন, দুইটা অর্থে ব্যবহৃত হতে পারে এখানে। পেইন, টেনশন, দুই অর্থেই ব্যবহৃত হতে পারে। আই হ্যাড অ্যাবাউট হিম, এই যে আই হ্যাড গট, এটা ছিল এখানে, ঠিক আছে? হ্যাড দুইবার আবার বসছে, খেয়াল করো। হ্যাড আই হ্যাড অ্যাবাউট হিম, এই হ্যাড, এই যে হ্যাড একই, দুইবার বসলো একই এতে, অ্যাবাউট হিম। হি ওয়াজ নট লনলি, যাই হোক সে তো লনলি ছিল না, অ্যাটলিস্ট বাচ্চাটা তো একা না। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, এটা আমার এখন কনসার্ন না, মেজাজ খারাপ হচ্ছে। হি কেম every day and cut my wood and did small helpful favor and stayed to talk. সে বসতো, গল্প করতো। The days had become cold, আস্তে আস্তে দিন আরো ঠান্ডা হলো। I often let him come inside the cabin. He would lie on the floor front of the fire with one arm across the pointer. পয়েন্টারের সাথে সে পয়েন্টারে নিয়ে চিল করে ঘুমায় বেড়াইতো। এটা হচ্ছে এই ছবিটা, এই যে দেখো পয়েন্টার তার সাথে আছে, খেয়াল করলা? এখানে পয়েন্টার আর ওই যে একসাথে, এটা গাছের ওইখানে বসে আছে। বাট এই কাজটাই সে ঘরেও করতো। সে এসে কি করতো, হ্যাঁ, পয়েন্টারে নিয়ে শুয়ে থাকতো। হি উড লাই অন, এই যেখানে ফ্লোরে শুয়ে থাকতো, কোয়াইট অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, আমার জন্য অপেক্ষা করতো। আদার ডেজ হি উড রান ইন দ্য কমন এক্সট্রেসি উইথ, এক্সট্রেসি মানে হচ্ছে সুখ, কমন এক্সট্রেসি, তাদের ওই যে পয়েন্টার আর তার যে হ্যাপিনেস, তারা যে একই চিজ। এক্সট্রেসি মানে হচ্ছে হ্যাপিনেস। তোমরা এই লেসনের শেষে দেখবা যে কিছু ওয়ার্ড মিনিং দেয়া আছে অ্যাক্টিভিটিসে, বইয়ে ঢোকো, অ্যাক্টিভিটিসে কিছু দেয়া আছে ওয়ার্ড মিনিং, এগুলো পড়বা। লরেলের দিকে ঝোপদার দিয়ে ঘুরে বেড়াইতো, এসে গেল। আই সেড হিম, ইউ বিন মাই ফ্রেন্ড জেরি, আই ওয়াজ রেডি টু গো, আমার যাওয়ার সময় চলে আসছে। তখন আমি তাকে বললাম, ইউ হ্যাভ বিন এ গুড ফ্রেন্ড জেরি, আই শ্যাল অফেন থিঙ্ক অফ ইউ অ্যান্ড মিস ইউ, আমি তোমাকে মিস করবো, ব্যাট উইল মিস ইউ টু, আই এম লিভিং টু, আমি তো আগামীকাল চলে যাচ্ছি, আমরা তোমাকে মিস করবো। হি ডিড নট অ্যান্সার। আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স আপ দ্য হিল। একটু ভালো করে গ্রামারটাকে এখানে মাথায় নাও। I watched him go in silence, আমি তাকে যেতে দেখলাম। আপ দ্য হিল, পাহাড়ের দিকে। এই দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কারণ এটা গোকে নির্দেশ করতেছে ফ্রেজ হিসাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে বাট হি ডিড নট কাম। আমি আশা করছিলাম সে পরের দিনে সে বিদায় দিবে, কিন্তু সে আসে নাই। আই ক্লোজ দ্য কেবিন অ্যান্ড স্টার্টেড দ্য কার, আমি কেবিন লক করে দিলাম, গাড়ি আগাইলাম। আই স্টপড বাই দ্য অরফানেজ, লেফট কেবিন কি অ্যান্ড দ্য মানি, আমি টাকা দিয়ে গেলাম, কেবিনের চাবি দিয়ে গেলাম সুপারিনটেন্ডেন্ট। মিসেস ক্লার্ক উইথ মিস ক্লার্ক, ক্লার্ক ছিলেন ওইখানে, মিস ক্লার্ক নামে একজন। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম, আপনি কি একটু কষ্ট করে জেরিকে ডাকবেন, আমি একটু গুড বাই বলে যাই যাওয়ার আগে। I don't know where he is, আমি জানি না সে কোথায়। আসো আবারও গ্রামার পড়াই, শেষবার আর ধরবো না গ্রামার। I don't know where he is, আমি জানি না সে কোথায়। এইখানে এই যে ক্লজটা, এটা একটা ক্লজ, কারণ কি এখানে ক্লজ মেকার আছে, ভার্ব আছে। এটা কি ক্লজ, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? বুঝবো কিভাবে?
অ্যাডজেক্টিভ ক্লজ হলে আগের একটা নাউন বা প্রোনাউন থাকার কথা ছিল যাকে সে মডিফাই করবে, আর নাউন ক্লজ হলে আগে একটা ভার্ব থাকবে যেটার সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে সে বসবে। আমি জানি না, কি জানি না এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ। যেহেতু আগে একটা ভার্ব আছে, নিশ্চয়ই এইটার এই নো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করতেছে এই ভদ্রলোক, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ এটা অবজেক্ট হিসাবে কাজ করতেছে। কি জানি না, সে কোথায় গেছে। সো একদম ক্লাসে যেরকম পড়ছিলাম ওইরকম, আই ডোন্ট নো হোয়ার হি ইজ, আই ডোন্ট নো হোয়াট হি ডাজ, এই ধরনের, ঠিক আছে। She said, I'm afraid she is not well. আমার মনে হচ্ছে সে আজকে ভালো নাই, তার মানে মন টন খারাপ বা শরীর খারাপ। He did not eat his dinner this month. সে খাবারও খায় নাই। One of the other boys saw him going over the hill into the Lord. সে ঝোপে ওইদিকে যে পাহাড়ের ওইখানে যে বসে আছে। It's not like him. এটা এটা জেরি না, মানে ও এরকম করে না সাধারণত। I was almost relieved. আমার মনে হলো যাক ভালো হয়েছে। It would not be easier to say, not to say goodbye to him. এটা বেটার যে আমরা তারে গুড বাই না বলি, কারণ বলতে গেলে আর ইমোশনাল হয়ে যেতে পারি আমরা। আই সেড আই ওয়ান্ট টু টক অ্যাবাউট হিজ মাদার, ওয়াই হি ইজ হেয়ার, বাট আই এম মোর হারি দ্যান আই এক্সপেক্টেড টু বি। আমার সে একটু দ্রুততা আছে, এই জন্য আমি আপনার সাথে গল্প করতে পারতেছি না। ইটস আউট অফ কোয়েশ্চেন ফর মি টু সি হার নাও টু। আমি তো আসলে চাইলে তারা এখন দেখতেও পারবো না, বাট দ্যার ইজ সাম মানি, কিছু টাকা এটা রাখেন, বাই থিংস ফর হিম অ্যাট ক্রিসমাস অন হিজ বার্থডে। জেরিকে তার বার্থডেতে এবং ক্রিসমাসে কিছু গিফট কিনে দেবেন। ইট উইল বি বেটার ফর হিম for me to try send money some things. আমি কিছু জিনিস পাঠাও দিবেন, I could easily duplicate skates for instance, right? সে কোট আন কোট এখানে থামছে। আমি তারে কিছু দু একটা কেটস পাঠাইতে পারি, রাইট, মানে একজোড়া স্কেট পাঠাই দিলাম। She blinked her honest spinster eyes. তোমার নাউন ক্লাসে পড়ছিলা স্পিনটার শব্দের অর্থ কি? স্পিনস্টার, স্পিনস্টার, স্পিনস্টার হচ্ছে ব্যাচেলরের ঠিক অপোজিট, মানে মিসেস ক্লার্ক ছিলেন অবিবাহিত। ব্যাচেলর যেমন কুমার বোঝায়, এটা হচ্ছে কুমারী, মানে যিনি অবিবাহিত নারী। হ্যাঁ, তার চোখ মিটমিট করলেন, হোয়াট দ্যার ইজ নট মাচ অফ ইউজ ফর স্কেটস হেয়ার। এখানে স্কেটস কেউ চালায় না, এখানে চালানো যায়ও না, এক। দুই নাম্বার হচ্ছে, আচ্ছা সে বললো হার স্টুপিডিটি অ্যানয়েড মি। লেখিকার মনে হলো আরে আমি তো জানি যেনি আমাকে বলছে ওর স্কেট আছে, হুদাই ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছে। আচ্ছা, হোয়াট আই মিন, I said, is that I don't want to duplicate the thing his mother sends him. আমি আসলে চাই না যে ওর মা ওকে যেসব জিনিস পাঠাইছে, লাইক স্কেট, এগুলো আমি পাঠাইতে চাই না। I might have chosen skate if I did not know she had already given them to him. আমি যদি জানতাম যে তার মা তাকে এগুলো পাঠায় নাই, তাইলে আমি হয়তো দিতে পারতাম। He stared at me. সে আমার দিকে কিছুক্ষণ তাকায় রইল, এরপর বলল, I don't understand. আমি বুঝতেছি না আপনার কথা, আপনি কি বলতেছেন? লেখিকাকে বলতেছে, কে বলতেছে? মিসেস ক্লার্ক বলতেছে। ফার্স্ট অফ অল, হি হ্যাজ নো মাদার, তার কোনো মা নাই, অ্যান্ড হি হ্যাজ নো স্কেটস, তার কোনো স্কেটও নাই। এন্ড অফ স্টোরি। সো এনিওয়ে, সো জেরি যেটা করছে সেটা হচ্ছে যে জেরি তার মাকে কল্পনা করতো সবসময় যে মা কেমন হইতে পারে। 4 বছর বয়সে সে চলে আসছে, মা মারা গেছে। তো এরপর থেকে সে যখন লেখিকাকে দেখতো তাকে তার মায়ের মতো লাগতো, এই জন্য সে বানায় বানায় গল্প বলছে, এবং তার মা বেঁচে থাকলে সে কি কি চাইতো মায়ের কাছে এগুলো সে কল্পনা করছে, যে মা থাকলে তো আমাকে স্কেট কিনে দিত, আমি বরফের মধ্যে খেলতাম, আম্মুর জন্য আমি হচ্ছে গ্লাভস কিনতাম, এইগুলো সে কল্পনা করছে। লেখিকাকে দেখছে আর মনে হচ্ছে এইটা তার মায়ের মতো হইতো, মা দেখতে এরকম হইতো, এই সেই পুরোটাই তার কল্পনা। এই জন্য সে বানায় বানায় লেখিকাকে কিছু গল্প বলছে। এই যে লাস্ট বেলায় যদি এটা প্রকাশ পায় তাহলে তো মানে খারাপ লাগবে, এই জন্য সে লেখিকার সাথে দেখা না করে পাহাড়ে চলে গেছে, ঝোপঝাড়ের এখানে চলে গেছে, ঠিক আছে। সো খুবই ইন্টারেস্টিং স্টোরি, খুবই টাচি, ইমোশনাল, অসাধারণ লেখা। সো এখানে গ্রামার টুকটাক পাইলাম অনেকগুলো। সেখানে হচ্ছে যে এই যে গল্পটার হ্যাডের ব্যবহার, তারপরে লেটার লেটলির ব্যবহার, এগুলো একটু ভালো করে দেখবেন। বাদ বাকি অন্যান্য যা যা আসছে বড় গল্প, বাট এখান থেকে আমরা দেখবো যেগুলো পড়লেই হবে। আচ্ছা আসো, এরপর ইম্পর্টেন্ট যেটা, এই যে এগুলো একটু পড়বা, এগুলো আমি রাখছি এখানে আবার। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু তোমাদের অবশ্যই দেখবা যে কোনো না কোনোভাবে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে সিমিলার না আসলেও কাছাকাছি চলে আসবে। বাদ বাকিগুলো করবা। চলে যাও হিউম্যান রাইটসে, ইউনিট, তোমাদের যে ইউনিটি আছে সেই ইউনিটে চলে যাও।
আচ্ছা, আর ইউ অ্যাওয়ার অফ দিস রাইটস? এইখানে পড়ার তেমন কিছু নাই, এখানে আমি জাস্ট দাগায় দিব, এগুলো একটু পড়বা। আর্টিকেল 1টা পড়বা, 2টা পড়বা, ঠিক আছে? কি কি আছে আর্টিকেল 1-এ? আর্টিকেল 1-এ আছে সেটা হচ্ছে অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল। সমস্ত মানুষ স্বাধীনভাবে জন্মেছিল, ইকুয়াল অধিকার তাদের। ডিগনিটি অ্যান্ড রাইটস হাবি যাবি এগুলো যা আছে এইখানে কি কি আছে এগুলো দেখো। আর্টিকেল 12, নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু। আমরা দেখবো যে সাবজেক্টের পরে টু বসবে যেখানেই আসুক, মানে অ্যাডমিশনে এই ওয়ার্ডটা পাইলেই তারপরে টু বসাবা, কারণ তোমার বইয়ে আছে এটা। অর্থ বুঝো আর না বুঝো, ওকে? আচ্ছা, অ্যাডমিশনে যদি প্রশ্ন আসে রাইটের পরে কোনো অবজেক্ট প্রিপোজিশন বসানোর, সেইখানেও টু বসাবা। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক, ওকে? এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক, টু এনজয় ইন আদার কান্ট্রিজ অ্যাজাইলাম ফর পারপাস। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ন্যাশনালিটি, তাদের প্রত্যেকের ন্যাশনালিটির অধিকার আছে। কাউকে ডিপ্রাইভড অফ করা যাবে না, এখানে শুধু প্রিপোজিশনের প্রচুর ব্যবহার পাবা। ডিপ্রাইভড অফ বসে, হ্যাঁ, ন্যাশনালিটি। ম্যান অ্যান্ড ওম্যান আর ফুল অফ এজ উইদাউট এনি লিমিটেশন ডিউ টু রেস, ন্যাশনালিটি, রিলিজিয়ন উইল হ্যাভ দ্য রাইট টু ম্যারি অ্যান্ড ফাউন্ড আ ফ্যামিলি। তাদের প্রত্যেকেরই বিয়ে করার অধিকার থাকবে এবং ফ্যামিলি গড়ার অধিকার থাকবে। ফ্যামিলি ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রুপ অর ইউনিট অফ সোসাইটি এন্টাইটেলড টু প্রোটেক্টেড বাই সোসাইটি অ্যান্ড দ্য স্টেট। ফ্যামিলি হচ্ছে সবচেয়ে মৌলিক ফান্ডামেন্টাল গ্রুপ অফ সোসাইটি, সোসাইটির মৌলিক একক। অ্যান্ড ইজ এন্টাইটেল টু, এন্টাইটেলদের সাথেও টু বসে, মানে যত জায়গায় তুমি এন্টাইটেল পাবা টু দিবা, রাইট পাবা টু দিবা, সাবজেক্টের পাবা টু দিবা, ডিপ্রাইভ পেলে অফ দিবা। এটাই হচ্ছে কথা আজকের। এটা এক্সপ্লেনেশনের জন্য থাকতে পারে, হইতে পারে যে এটা এক্সপ্লেনেশন। আচ্ছা, রাইট টু ফ্রিডম গেল গেল গেল, এগুলো হয়ে যাবে, পারবা, এই কটা হইলে হবে। এইটা দরকার নাই, লাগবে না। আচ্ছা, আমেরিগো, আসো আমেরিগোর গল্প পড়ি। আমেরিগো গল্পে কোনো গ্রামার পাই কিনা সেটা একটু দেখবো। মাই নেম ইজ আমেরিগো, আই এম 13 ইয়ার ওল্ড অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট। রাস্তায় থাকি, রাস্তায় পথ শিশুরা যেভাবে থাকে সেটাকে লিভ অন ব্যবহৃত হয়। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা, এই যে হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার এই অংশটুকু মাকে মডিফাই করছে, এবং এখানে একটা ক্লজ মেকার আছে, ভার্ব আছে, দ্যাটস এটা আমরা দেখবো অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ভাইয়া, সো মুখস্থ না করে ফার্স্ট পেপারে অ্যাপ্লাই করতে দেখো, কাজে দিবে। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে বলছে যে চলে যাও। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, কাউকে বিয়ে করলে, আগেও পড়ছিলাম শিল্পীর গল্পে যে বিয়ে করলে ম্যারিড টু বসে, বিয়ে দিয়ে দিলে ম্যারিড অফ, ম্যারিং অফ এরকম বসে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম বাট হি ওয়ন্ট টেক মি আইদার, আমি তার কাছে যেতে চাই কিন্তু সেও আমাকে নেবে না। তাহলে মা চলে গেছে, বাবাও নেবে না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তার কাছে চাইলাম যে আমার কিছু টাকা পাঠাও, সো দ্যাট আই কুড বাই এ বাস টিকিট। একটা বাস টিকিট কিনতে পারি, and I'm still waiting, he doesn't answer. সে এখনো রিপ্লাই দেয় নাই, hasn't answered. The streets are now my home, বা রাস্তায় আমার ঘর। Sometimes I find work, I used to collect trash and sell to a vendor. এই যে used to পরে 2 প্লাস used to পরে verb 1 বসে, used to পরে কি বসে? verb 1 বসে, used to প্লাস verb 1। কিন্তু be used to, become used to, get used to থাকলে কি বসে দেখি বলো? used to থাকলে verb 1, কিন্তু be used to, get used to, become used to থাকলে কি বসে? মনে আছে কিনা দেখি। used to থাকলে verb 1, কিন্তু যদি আমরা পাই be used to, become used to, get used to, তখন কি হবে? আমরা যদি দেখি যে be used to অথবা become used to, be, get, become, এটার সাথে যদি used to থাকে তখন কি ভার্ব 1ই বসে নাকি কি বসে? মনে নাই তোমাদের? অ্যান্সার করো, ঝটপট অ্যান্সার করো। তখন আমরা দেখবো ভার্ব 1 এর সাথে আইএনজি বসে। এটা হচ্ছে নিয়ম। ইউজ টু থাকলে ভার্ব 1, বি, বিকাম, গেট ইউজ টু থাকলে ভার্ব 1 আইএনজি। সিয়াম, ভেরি গুড। I stopped doing that after I had a serious infection. Doctor told me to stay away from the trash can. এরপর আমার ইনফেকশন হয়েছে, তখন ডাক্তার বলছে তোমাকে কি করতে হবে? ট্র্যাশ ডাম্প থেকে দূরে থাকতে হবে, মানে ময়লা হাতাইতে পারবে না, ঠিক আছে? তানজিলা, গুড। Once I worked for ice cream shop owner and sold ice cream on the beach. আমি সৈকতে হেঁটে হেঁটে সমুদ্রে আইসক্রিম বিক্রি করতাম।
বাট আই গট নো মানি ইন রিটার্ন, আমি এর বিনিময়ে কোনো টাকা পাইতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। সে আমাকে খাবার দিত এবং রাতে একটু থাকার জায়গা দিত, এর বিনিময়ে আমি কাজ করতাম। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটা ছিল খুবই কঠিন এবং যন্ত্রণাদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি ওয়েন ইটস ফুল, যখন ভরা থাকতো এটা খুবই হেভি হইতো, নিতে কষ্ট হইতো। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম টু হু এভার ওয়ান্টেড টু বাই, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো এবং আমরা কী করতাম, বেচার চেষ্টা করতাম। দেয়ার ওয়ার ডেজ ওয়ান আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, আমি একটাও আইসক্রিম বিক্রি করতে পারতাম না, এমন দিনও যাইতো। ইন আ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, আমার মনে হয় যে আমি যথেষ্ট লাকি যে আমি বেঁচে আছি। এই যে আমেরিগো, এই বাচ্চাটা, ঠিক আছে। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক sorting rubbish in dumps often suffer from serious diseases, আমার ফ্রেন্ডরা যারা রাবিশ নিয়ে কাজ করে, মানে ময়লা পরিষ্কারের ইয়াতে কাজ করে, তারা বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয় মাঝে মাঝে। One of them was recently killed after he fell into a hole opened up pile of trash, একজন ওই ময়লার পাইলের মধ্যে পড়ে মারাও গেছে। Many of them work 10-12 hours, 10 থেকে 12 ঘন্টা কাজ করে, get so little in return that we can't even buy food, এতই কম পাই 10-12 ঘন্টা কাজ করেও যে আমরা খাবারও জোগাড় করতে পারি না। ঢাকা শহরেও এখনও আছে, দিনে 150 টাকা বা 200 টাকা রোজ বাচ্চাদের দিয়ে কাজ করানো হয়, সারাদিনে 200 টাকা খাইতেই লাগে মিনিমাম, কিন্তু এখনও আছে, এটা শিশুশ্রম আছে। শু শাইনিং ইজ ভেরি পপুলার। আচ্ছা, এবার আসো, এই যে শু শাইনিং ভার্বের সাথে আইএনজি আছে, নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা কি জিরাল না পার্টিসিপল? কেমনে বুঝবো? এই যে একটা ভার্ব আছে ইজ ভার্বটার সাবজেক্ট মিসিং, যখন সাবজেক্ট হয় তখন সেটা পার্টিসিপল থাকে না, সেটা কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায়। শু শাইনিং ইজ ভেরি পপুলার among the street kids এর মধ্যে। A few of my friends also work in factories and workshop. The boy I know lost one of his eyes after, তাহলে এই যে এ বয়, খেয়াল করো ছোট ছোট ডিটেলসগুলো দেখো। এ বয় লস্ট, যদি মাঝখানে আই নো বাদ দিয়ে দেই, লস্ট ওয়ান অফ হিজ আইস, তাহলে বয়কে মডিফাই করছে এই আই নো কথাটা, এই অংশটা হচ্ছে অ্যাডজেটিভ, ঠিক আছে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eyes at the glass factory. গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো, তার গরম কাঁচ তার চোখে যে ঢুকে গেছে, তখন তার চোখ নষ্ট হয়ে গেছে। The owner refused to pay for medical help and fired him. ওনার তাকে এই পে করাতে রিফিউজ করে বরং তারা বাদ দিয়ে দিছে, সাহায্য তো করেই নাই। আচ্ছা, রিফিউজডের পরে মদন ভার্বে আমরা পড়ছিলাম 2 + ভার্ব 1 বসে আছে। ফর মি লাইক আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, সরি মোতালেবের ভার্বে 2 + ভার্ব 1 রিফিউজের পরে, ইট ইজ ভেরি হার্ড, আই এম অলওয়েজ হাংরি, আই ডোন্ট নো ওয়ার আই উইল স্লিপ অ্যাট নাইট। তাহলে এইখানে তো এখনো বুঝতেছি, তাই না, যে এই যে নো এর পরে যে ওয়ার আই উইল স্লিপ অ্যাট নেক্সট নাইট, আলহামদুলিল্লাহ, সরি, এইটুকু কোন ক্লজ? এখন তো বুঝতেছি আমরা এগুলা, যে নো, এই যে নো ভার্বের পরে বসছে, এইটুকু হচ্ছে নাউন ক্লজ, কারণ এটা অবজেক্ট হিসাবে কাজ করতেছে নো ভার্বের। হ্যাঁ, আচ্ছা, আই উড লাইক টু লিভ মাই ওন হোম অ্যান্ড স্লিপ অ্যাট পিস, আমি আমার নিজের ঘরে থাকতে চাই, ওটা শান্তিতে ঘুমাতে চাই। দ্যাট ইটস আ ভেরি কোল্ড ইন উইন্টার, ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট। প্রিপোজিশনের ক্লাসে পড়ছি, কোনো রোগে শোকে মারা গেলে ডাই অফ বসে। হ্যাঁ, তুমি ঠান্ডায় মরে যাইতে পারো শীতে, এতটাই শীত থাকে। তাহলে এই হচ্ছে আমেরিকার যে স্টোরি, সেখানে গুরুত্বপূর্ণ আমরা ক্লজ, তারপর হচ্ছে এগুলো দেখলাম। এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়বা, এগুলোও পড়বা। তারপরে চলে যাও ট্যুরস অ্যান্ড ট্রাভেল। ট্যুরস অ্যান্ড ট্রাভেলের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে প্রথমটা, ওই যে এই যে স্টক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, তার যে গল্পটা সেটা গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকো ট্যুরিজমটা। আমরা দুইটাই একটু পড়বো ইনশাল্লাহ, একটু লম্বা ক্লাস হবে আজকে। হ্যাঁ, আরও হয়তো আধা ঘন্টা যাবে, বেশি কষ্ট হবে। একটু ব্রেক দিব, 10 মিনিট ব্রেক চাও নাকি একটা না শেষ করবো, কোনটা?
তোমাদের কি বেশি বেশি খারাপ লাগতেছে, একটু ব্রেক দিব নাকি মানে শেষ করে ফেলবো? 10টায় আবার ফিজিক্স আছে, হ্যাঁ আমি 10টার আগেই শেষ করব। কোনটা মানে আজকে টেক্সট শেষ হয়ে যাবে, টেক্সট নেওয়ার প্যারা নাই। এই সপ্তাহে তোমাদেরকে একটা নোটিশ দিয়ে দিব অলরেডি, এই সপ্তাহে এক্সট্রা একটা রিটেন ক্লাস নিব। ক্লাসটা জুমে নিব, আমি ফেসবুক গ্রুপে লিঙ্ক দিব, টেলিগ্রাম গ্রুপেও লিঙ্ক দিব। যারা ভার্সিটিতে আসো শুধু তারা একটু আসবা, আমি জুমে বসে বসে তোমাদের রিটেন চেক করবো, একটা পরীক্ষা নেব সেটা। আচ্ছা তাহলে ব্রেক না দিয়ে শেষ করি, যেহেতু ফিজিক্স আছে। ঠিক আছে, আমার মনে হয় যে শেষ করি, চলো দেখি। We set out on the evening of July 1st. Set out, রেডি হয়ে বের হওয়া, আমরা যাত্রা শুরু করলাম এই অর্থে। Started the journey. Food was scarce in the village. Scarce মানে হচ্ছে যেটা অপ্রতুল, inadequate. Scarce শব্দের অর্থ হচ্ছে inadequate, insufficient, inadequate. আচ্ছা, the village, in the village. So Abdul packed suitcase of 2 loaves and some tea and tins of milk. রুটি, জ্যাম, চিজ, চা এগুলো নিয়ে গেছে আব্দুল তার সহকারী নিশ্চয়ই, মানে বাসার। We traveled intermediate class in a cross country train, not uncomfortably crowded. আমরা একটা ট্রেনে জার্নি করলাম যেটা ক্রস কান্ট্রি, আন্তনগর ট্রেন, সেইখানে খুব একটা ক্রাউড ছিল না। Through a country of shadowy loneliness, একটা মানে গ্রাম চাঁচলের ভিতর দিয়ে ছায়াময় ইয়ার মধ্যে দিয়ে। ইট ওয়াজ মুনলিট নাইট, রাতে যেহেতু শুরু হইলো, ইভিনিংয়ে গেছে, মানে চাঁদনি রাত ছিল। অ্যান্ড ব্রোকেন সফট ক্লাউডস, ভাঙা কিসের, মেঘের। অ্যান্ড দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার, ল্যান্ডগুলা মোস্টলি ছিল পানির নিচে, গ্রাম অঞ্চল যেহেতু। উইথ পেডি অ্যান্ড কোকো পাম্পস গ্রোয়িং ফ্রম ইট, ধান গাছ, নারকেল গাছ এগুলো ছিল। And few raised cart tracks and groups of cottage island among the clumps of bushes. দূরে কিছু জায়গায় মনে হচ্ছিল যে মানে ল্যাম্পের মতো হঠাৎ ছোট ছোট গ্রামে দেখবা তোমরা, যদি এখনো গ্রাম অঞ্চল অনেকটা এরকমই আছে। আমি ছোটবেলায় যখন দাদু বাড়ি যাইতাম, আমরা রিক্সা দিয়ে যে রাস্তায় যাইতাম, রিক্সা ছিল না তখন, ভ্যান ছিল, আমরা দূরে দেখতাম কোনো একটা জায়গায় 4-5টা মিটি লাইট জ্বলতেছে, মানে ওটা একটা গ্রাম। অল্প কয়েকটা 8-10টা বাড়ি মিলে তখন একটা গ্রাম বা পাড়া ছিল। হ্যাঁ, এখন তো চেঞ্জ হয়েছে কিছুটা, বাট আগের মতোই আছে। ঠিক আছে, আচ্ছা তারপর অল রিফ্লেক্ট এমন শ্যাডোস হেয়ার অ্যান্ড দেয়ার ওয়ার রেড গ্লো অফ কুকিং ফায়ার, যে রান্না হচ্ছে এরকম, ধান সিদ্ধ হয়, বেশ আয়োজন করে সিদ্ধ হয়, বড় বড় আগুন জ্বালায়। আর ল্যান্টার অফ ফিশারম্যানস বোট ইন ওপেন ওয়াটার, মাঝে মাঝে দেখতাম যে নৌকায় ফিশারম্যানের লাইট জ্বলতেছে। অ্যাট ডন উই রিচড সোনাইমুড়ি, তোমাদের কারো বাড়ি আছে কিনা সোনাইমুড়ি, নোয়াখালীতে? সোনাইমুড়িতে আমরা পৌঁছালাম, ক্যানেল সাইড স্টেশন অ্যামং দ্য হোয়াইট ফিল্ড, অ্যান্ড দেয়ার আর 8 more miles by country boat, some of it along the canal and some of it across the paddy field. তারপরে ওখানে নেমে আমরা আবার 8 মাইল গেলাম নৌকায়। নৌকার রাস্তাটা খুব সুন্দর ছিল। সুন্দর কেমন, মানে কখনো মনে হচ্ছে যে আমরা মানে ফ্লাডেড পেডি ফিল্ডের মধ্যে, মানে ডুবে যাওয়া ধান ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি। তোমরা এরকম দেখছো কিনা জানি না, দেখার কথা। পৃথিবীর মানে বাংলাদেশের গ্রাম একই রকম, বর্ষাকালে কিছু ধানই জমি ডুবে যায়, ওটার উপর দিয়েই নৌকা যায় এবং দেখা যায় যে ধান ডুবে গেছে। দেখছো এটা কখনো? আমি দেখছি, আমার নানা বাড়িতে আমি এটা দেখছি। ছোটোবেলা যেয়ে আমরা মানে ওই নৌকা নিয়ে ঘুরে বেড়াইতাম, এখন আর যাওয়া হয় না। দেখতাম যে মানে ধান তলায় গেছে বা বড় বড় ঘাস, ছনের ঘাস তলায় গেছে, এরকম হয়। I was looking forward to that tranquil water journey. তাহলে দেখো, জার্নিটা হচ্ছে নাউন, তার আগে যে কয়টা আছে ওয়াটার, তাহলে এখানে অ্যাডজেক্টিভ, আর ওয়াটার জার্নি যদি একসাথে কমপ্লেক্স ধরি, ট্রাঙ্কুইল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইন দ্য আর্লি মর্নিং অ্যান্ড ট্রাঙ্কুইল ইন মাস্ট হ্যাভ বিন, খুবই শান্তির জার্নি আসলে সেটা ছিল। ট্রাঙ্কুইল শব্দটার অর্থ হচ্ছে পিসফুল। ট্রাঙ্কুইলকে একটু মার্ক করে রাখো স্পেলিংয়ের জন্য। ট্রাঙ্কুইল শব্দের অর্থ হচ্ছে পিসফুল। ঠিক আছে, এনজয়েবলও হইতে পারে। For I fell instantly asleep and knew no more till I reached the landing ghat of Khorshed's father house. খোরশেদ হচ্ছে তার সেক্রেটারি, খোরশেদের বাড়িতে সে গেছে, তার এক সে নৌকায় ঘুমায় গেছিল শান্তিতে। অনেক সময় দেখবা যে জার্নি শেষ করে মানে কোনো রিক্সায় উঠলেও ঘুম আসে, সিএনজিতে। আমি যখন মানে এটা আমার সাথে ঘটে প্রায়, যে আমি যখন রাতে অফিস থেকে বেরোই তখন সিএনজি নিয়ে আসলে সিএনজিতে ঘুমাই, বাইকে বসলে আমি বাইকেও ঘুমায় যাই, মানে
বাইকের পিছনে বসে আমি মানে মনে হচ্ছে যে এখন ঘুমায় টলায় যাচ্ছি, কারণ মানে তখন ভাল লাগে, এই ঝাঁকিটা ভাল লাগে, ঠিক আছে। তো তার একই অবস্থা হয়েছে। It turned out that his letter saying that he was bringing me was still on its way. আচ্ছা, তখনকার মানে এই লেখাটা থেকে তখনকার ইয়াটা বুঝবা, যোগাযোগের অবস্থাটা, যে লেটার দিছে সে, একটা চিঠি পাঠাইছে। এই চিঠিতে সে বলছে যে আমি অমুক দিন ম্যাডামরে নিয়ে আসবো, বাড়িতে সে পাঠাইছে, তোমরা রেডি থাকো, ম্যাডামরে লয়ে আইতাছি। মানে নোয়াখালীর ভাষা তো এটা না, নোয়াখালীর ভাষা কোন ধরনের, যে বলে গেছি নোয়াখালীর ভাষা, যে তোমরা রেডি থাকো, আমি ম্যাডামরে নিয়ে আসবো। ওই চিঠিটা এখনো পৌঁছায় নাই। এটা এটা তোমরা বুঝবা না, তোমরা চিঠির যুগের লোক না তো। এটা ধরো আমরা ছোটবেলা যখন চিঠি লিখতাম, নানু বাড়ি থেকে চিঠি আসছে যে নানার শরীরের অবস্থা ভালো, এই চিঠি আসছে যখন, তার আগে সামহাউ আব্বুর ফোন ছিল বা কিছু মানে মামার ফোন ছিল, ওইটা দিয়ে আমরা আবার যোগাযোগ করে জানছি যে নানার শরীরের অবস্থা ভালো না, যাইতে হবে দ্রুত। আম্মু গেছেন, তার একদিন পরে নানা মারাও গেছেন, তার এক সপ্তাহ পরে চিঠি আসছে, নানার শরীর ভালো, তোমরা দোয়া করো। এটা হচ্ছে কমিউনিকেশনের অবস্থা ছিল, মানে মিনিমাম 15 দিন 20 দিন লাগতো। সেইখান থেকে মানে তার আগে ঘটনাও ঘটে যাইতো, অনেক সময় দেরি হলে যা হইতো আর কি। তোমরা পার্সেল দেখলে বুঝো, মাঝে মাঝে কারো পার্সেল একদিনে যায়, 2 দিনে যায়, কারো 1 মাসেও যায় না। আগে চিঠির অবস্থা এরকম ছিল। বাট দ্য রিয়ালিটি ক্রাইসিস, তার আস্তে আস্তে ওই দ্রুত যে আমরা হঠাৎ পৌঁছায় গেছি, এইটাকে দ্রুত সামলায় নিল, আসলো, ওয়েলকাম করলো। নান অফ দেম স্পোক এনি ইংলিশ, তারা কেউ ইংরেজিতে কথা বলতে পারতো না। দে কুড অনলি স্টেয়ার অ্যান্ড লাফ অ্যান্ড অফার মি কোকোনাট জুস। তারা যাই বলতেছে তা হাসতেছে, আমাকে নারকেলের পানি দিচ্ছে, মানে ডাবের পানি দিচ্ছে। কি অসাধারণ, ঠিক আছে। আচ্ছা, খোরশেদ set me a camp, wooden bed, chair and table and fetched bamboo outside. খোরশেদ আমাকে বাড়ির বাইরে একটা বাঁশের মাচা দিয়ে একটা ঘর করে দিল এখানে বসার জন্য। It was a lovely spot among bamboo and cocoa palms, facing a tank. Tank মানে তো বুঝো, একটা খাল, where fireflies wove intricate dances at night. Fireflies, জোনাকি পোকারা রাতের বেলা ইন্টিগ্রেট ডান্স করতো। ইন্টিগ্রেট মানে কমপ্লেক্স। জোনাকির নাচ দেখবা, মেলে না জোনাকির নাচ, কেমন জানি জটিল নাচ নৃত্য করতো। He put his own bed beside it for protection, and there I stayed holding permanent court from dawn to bedtime. সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি ওখানে বসে বসে উপভোগ করতাম। উইদিন ভিলেজ মেমোরি, এই গ্রামের মানে স্মরণকালে, ওয়েন ব্যাক টু 2 centuries, প্রায় 200 বছরের ইতিহাস আছে গ্রামের। গ্রামের লোকজন দেখবো অনেক কিছু মনে রাখে। এই 200 বছরে আই ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান, আমি প্রথম ইউরোপিয়ান ছিলাম যে সেখানে গেছে। আই ওয়াজ ইট ওয়াজ টু রিমোট, এলাকাটা এতটাই রিমোট ছিল, ফর ইভেন আ ডিস্ট্রিক্ট কমিশনার টু পাস। দেখো বাক্যটার প্যাটার্ন বুঝছো? বাক্যের প্যাটার্ন হচ্ছে এটা, ইট ওয়াজ, বাক্যের প্যাটার্ন হচ্ছে এই টাইপ, আমরা চেঞ্জিং সেন্টেন্সে পড়ছিলাম না, ইট ওয়াজ টু রিমোট টু পাস থ্রু, এটা হচ্ছে বাক্য, ইট ওয়াজ টু রিমোট টু পাস। কার জন্য সেটা ব্যাখ্যা করছে মাঝখানে, সেটা হচ্ছে ফর আ ডিস্ট্রিক্ট কমিশনার। ইট ওয়াজ টু রিমোট, এটা হচ্ছে মূল বাক্য, ইট ওয়াজ টু রিমোট ইভেন ফর আ ডিস্ট্রিক্ট কমিশনার, যে এই এলাকায় কখনো ডিসিও আসেনি, সব জায়গায় খালি পানি, ডিসি যাবে কি করে? বোট নিয়ে নিয়ে বিভিন্ন এলাকায় যায়, বহুত গ্রাম আছে যেখানে এলাকার ডিসিরাও যায় না। তা আমি, ডিসি তো আসে না, আমি তো ইউরোপিয়ান আসছি। অলসো সিন্স আই ওয়াজ এ ওমেন, দ্য ওমেন কুড কাম লুক এট মি লুজিং দ্যার ক্যারেক্টার্স। চাইলে মহিলারা আমাকে দেখতে আসতে পারতো, ঠিক আছে। UK, not US. People kept coming and kept coming. Only the rains and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round. বৃষ্টি হচ্ছিল আর সবার বোট ছিল না, সবাই বোট কেনার মতো জমিদার ছিল না বলে মানুষজন আরো কম আসছে, নাইলে ইউরোপিয়ান আসছে এটা দেখার জন্য সবাই আসতো। When he saw that he would not stop coming, Khorshid fixed some curtains around the bed so that I could crawl behind them when I was tired to being looked at like a zoo animal into sleeping box. উনি মজা করতেছেন যে মানে খোরশেদ তখন যেটা করছে, একটা চাদর টানায় দিছে যে আমি যখন টায়ার্ড হয়ে যেতাম যে আজকে আর না, পরে আসো তোমরা, এটা বলে আমি
চাদরের মধ্যে ঢুকে যে একটু রেস্ট নিতাম, যে মানুষ দেখতেছে আমার অনেকক্ষণ ধরে, আর ভালো লাগতেছে না। ইটস সর্ট অফ ওই যে জুতে মানে চিড়িয়াখানাতে যেরকম মানে চিড়িয়া দেখা শেষ হলে চিড়িয়া যেরকম স্লিপিং বক্সে ঢুকে যায়, আমার মনে হতো যে আমি এরকম চিড়িয়া হয়ে গেছি। ইভেন দ্য লিটল হার্ট উড ফিল উইথ ওমেন অ্যান্ড চিলড্রেন, মেয়েরা বাচ্চারা এখানে ঘুরতেই থাকতো সবসময়। চিলড্রেন ফলোড ওয়েন আই ওয়েন্ট আউট, আমি যখনই বাইরে বেরোতাম চিলড্রেন আমার পিছনে পিছনে যাইতো। খোরশেদ রেমনস্ট্রেটেড মানে হচ্ছে বকা দেয়া, স্কোল্ড। রেমনস্ট্রেটেড মানে হচ্ছে স্কোল্ড, কাউকে বকা দেয়া। ইয়েল্ড, চিৎকার করা, খুব জোরে চিৎকার করা। তখন একটা বাচ্চা ছেলে বলল, ডোন্ট সেন্ড আস অ্যাওয়ে, আমাদেরকে দূরে ঠেলে দিয়ে না। আফটার শি ইজ গন, উনি চলে যাওয়ার পর, নট ইভেন আ স্ট্রেঞ্জ বার্ড উইল কাম টু দিস ভিলেজ, একটা অচেনা পাখিও এই গ্রামে আর আসবে না। আই স্টুড আপ বিং দ্য সেলিব্রিটি, হঠাৎ মনে হলো যে বাহ আমি সেলিব্রিটি হয়ে গেছি। সো এটা আমি কিছুদিন উপভোগ করলাম ফর 2 days দ্যাট উই হ্যাড প্ল্যান, বাট ইট ওয়াজ এনাফ। তারপর এটা যথেষ্ট হলো, আমরা চলে আসছি। তো এটা হচ্ছে এই যে AG স্টক ম্যাডামের, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন উনি, এই ম্যামের বই থেকে মানে তার মেমোরি থেকে লেখা, ঠিক আছে। আচ্ছা, সো 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 এগুলা করবা। আসো ইকো ট্যুরিজম, ইন্ট্রোডাকশন টু ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজম কি? ইকো ট্যুরিজম হচ্ছে লো ইম্প্যাক্ট ট্রাভেল। তাহলে প্রশ্ন আসতে পারে ইকো ট্যুরিজমের মূল ইয়া কি? লো ইম্প্যাক্ট, এইটা পড়বা হচ্ছে মূলত তোমাদের রিটেনের প্যারাগ্রাফের জন্য, যারা ভার্সিটিতে আসো। হ্যাঁ, রিটেন প্যারাগ্রাফ এখান থেকে আসবে। আমি একটা প্যারাগ্রাফ লিখতে দিব তোমাদেরকে, এই ইউনিট থেকেই। প্রশ্ন আউট করব না, টপিক আউট করলাম। যে প্যারাগ্রাফটা আমি এই ইউনিট থেকে লিখতে দিব। কেমনে লিখবো, কী হবে, এটা পরীক্ষার দিন বুঝবা। বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে তারপর আমরা হচ্ছে জুমে বসে তোমাদের এগুলো একটু খাতা দেখিয়ে দিব যে কীভাবে লিখলে ভালো হইতো আরেকটু, ঠিক আছে। আশা করি যে ওই ক্লাসটা তোমাদের খুব উপকার হবে। টু এনডেঞ্জার্ড অ্যান্ড অফেন আনডিস্টার্ব লোকেশন, একদমই এনডেঞ্জার্ড বা আনডিস্টার্ব লোকেশনে যে লো ইম্প্যাক্ট ট্রাভেল করে, ইটস ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ট্যুরিজম। ট্রেডিশনাল যে ট্যুরিজম, যে কক্সবাজার যাচ্ছ আর মানে বান্দরবান যাচ্ছ, রাঙামাটি যাচ্ছ, এটা একটু ডিফারেন্ট। কেন? কারণ এইখানে ট্রাভেলার টু বিকাম এডুকেট অ্যাবাউট দ্য এরিয়াস বোথ ইন টার্মস অফ ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স। ওই অঞ্চলের ফিজিক্যাল যে স্ট্রাকচার, মানে আমি বান্দরবান গেছি, পাহাড় কেমন সেটা যেমন দেখবো, পাশাপাশি কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, পাহাড়ের মানুষের জনজীবন কেমন সেটাও বোঝার চেষ্টা করবো। এই দুইটা মিলেই হচ্ছে এই ইয়া ট্রাভেলটা হয়, মানে যেটাকে আমরা হচ্ছে কি বলতেছি, ইকো ট্যুরিজম বলতেছি। ইট অফেন প্রোভাইডস ফান্ড ফর কনজারভেশন অ্যান্ড বেনিফিটস দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য প্লেসেস দ্যাট অফেন ইম্পোভারিস্ট, যেটা ইম্পোভারিস্ট এখনও দারিদ্র পীড়িত আছে, সেই জায়গায় কিছু ফান্ড জোগাড় করে দেওয়া হয় এবং ডেভেলপমেন্ট হয়। কোন ধরনের ডেভেলপমেন্ট নাউনের আগে এটা হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে ইকোনমিক এবং ইকোনমিক্যালের পার্থক্য বুঝাইছিলাম, যখন অর্থনৈতিক বোঝাবে তখন ইকোনমিক বসবে, যখন সস্তা বুঝাবে তখন ইকোনমিক্যাল বসবে। তো গ্রোয়িং পপুলারিটির কারণে দেখতেছি যে আমরা যে এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাডভেঞ্চার ট্রাভেলগুলো আস্তে আস্তে সব কিছু এখন ইকো ট্যুরিজম হিসাবে ঘোষণা করা হচ্ছে। বাট আমরা দেখব মোস্ট অফ দেম আর নট ট্রুলি ইকো ট্যুরিজম, বেশিরভাগই ইকো ট্যুরিজম না। তাহলে কি হয়? হাউএভার বিকজ দে ডু নট এমফাসাইজ, কেন? কারণ তারা এমফাসাইজ করে না যে মানে কনজারভেশন রক্ষার ক্ষেত্রে, এডুকেশন, লো ইম্প্যাক্ট ট্রাভেল অ্যান্ড সোশ্যাল কালচারাল পার্টিসিপেশন, লোকেশন বিলং টু দ্য ভিজিটর। দেয়ারফর আমরা দেখতেছি কনসিডার্ড ইকো ট্যুরিজম আর ট্রিপ মাস্ট ফলো দিস প্রিন্সিপালস। নিচে যেগুলো বলা হয়েছে ইকো ট্যুরিজম সোসাইটির মাধ্যমে, সেগুলো আমরা একটু দেখব। মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন, যত কম লোকেশন ভিজিট করা যায় সেটাকে মিনিমাইজ করে ফেলা। বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স এনভায়রনমেন্ট কালচারাল প্র্যাকটিস, যেখানে ট্রাভেলাররা যাচ্ছে সেখানের কালচারাল প্র্যাকটিসটা কেমন। ধরো তুমি বান্দরবান গেলা, বান্দরবান যেয়ে দেখলা যে মেয়েরা কাজ করে, জুম চাষটা মেয়েরাই বান্দরবানে, ওইখানে আমরা দেখবো যে মেয়েরা বেশি পরিশ্রম করে ছেলেদের চেয়ে। তুমি যা যদি ওইখানে ছেলেদেরকে গুদা দাও, আয় তুমি কাজ যাও না, যাও কাজ করতে যাও, তুমি মায়েরও খাইতে পারো, কারণ ওর কালচার এটা। এনশিওর দ্যাট ট্যুরিজম প্রোভাইডস পজিটিভ এক্সপিরিয়েন্স ফর বোথ ট্রাভেলার্স অ্যান্ড হোস্ট এবং ট্রাভেলার দুইজনের জন্য যেন পজিটিভ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে তারা। প্রোভাইড ডিরেক্ট ফিনান্সিয়াল এইড ফর কনজারভেশন, ওই জায়গাটাকে ডিরেক্ট কনজার্ভ করার জন্য বা কনজারভেশনের জন্য ডিরেক্ট এইড দেয়া। Provide financial aid and empowerment for other benefits for local people. Raise the travelers' awareness of the host country's political, environmental and social climate. Social, political মানে environmental climate এর জন্য রেইজ করা, অ্যাওয়ারনেস, তাতে সচেতনতা বৃদ্ধি করা।
ব্যাপারটা কেমন আমি তোমাদেরকে একটু নর্মালি বুঝাই। তোমরা সেন্ট মার্টিনসে গেছো, যদি সেন্ট মার্টিনসে যাও দেখবা যে ওইখানে এখন ড্রাগের বিজনেস খুব বেশি চলে, মানে মানুষজন নেশার জাতীয় দ্রব্য কেনে। এবং এমন একটা ব্যাপার হয়েছে এইখানে যে সেন্ট মার্টিনের লোকজন এখন এইটাই সবচেয়ে বেশি বেচে। তাহলে তাদের সোশ্যালি আমরা তাদের মানে আয় রোজগারের জায়গাটাকে একটা নিষিদ্ধ জিনিসের উপর নির্ভর করায় ফেলছি না। এখন বাংলাদেশের সচরাচর মানুষজন যে যদি এখানে নেশা না করতো তাহলে তোরা আর বিক্রি করতো না, করতো না। কিন্তু আমরা এটা করছি, যে আমরা তাদেরকে বাধ্য করছি যে আসো ভাই আমি খাবো প্রচুর, তুমি বেচো, আমরা আসি। তো এটা ঠিক হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ওকে, আসো। ইকুয়েডর ইজ পপুলার ইন ইন্দোনেশিয়া, কোমোডো ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানে একটা কোমোডো ন্যাশনাল পার্কের কিছু বর্ণনা দেওয়া হয়েছে, এটাকে আমরা স্কিপ করে যাব। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। ঠিক আছে, এইখান থেকে সেন্ট মার্টিন আইল্যান্ড পড়বো আমরা, এটা পড়বো। আমাদের দরকার হচ্ছে আমাদের সেন্ট মার্টিনস আইল্যান্ড। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ড হচ্ছে, কোরাল দ্বীপ বলি আমরা যেটাকে, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। লোকেটেড ইন নর্থার্ন ইস্ট পার্ট অফ বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলের নর্থ ইস্ট পার্টে দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড, একদমই প্রায় সমান্তরাল। তুমি যদি সেন্ট মার্টিনস দেখো, দ্বীপটা এইরকম, মানে আমার হাতটা যেরকম, মানে ইউজুয়ালি তো এরকম সোজা হয়, সোজা না হয় এটা একটু এরকম, মানে এখান থেকে একটু অল্প একটু উঁচু হয়ে আবার নিচু হয়ে গেছে। রাফলি ফ্ল্যাট ধরা যায়, ইজ অ্যাবাউট 3.6 মিটার অ্যাবভ দ্য সি লেভেল থেকে মাত্র 3.6 মিটার উচ্চতায় আছে। দ্য এন্টায়ার আইল্যান্ড ক্যান বি ওয়াকড অ্যাবাউট ইন 3 আওয়ার্স। মোটামুটি 3 ঘন্টা হাঁটলে, মানে সাইকেল চালালে সর্বোচ্চ 40 মিনিট লাগে পুরা দ্বীপ ঘুরে আসতে, সর্বোচ্চ, আরও কম। মানে আমি পুরা দ্বীপ সাইকেল চালায় ঘুরছি, সো খুব একটা বেশি সময় লাগে না। The island is known for its unique natural beauty with white sandy beaches fringed with coconut palms and diverse marine life. সামুদ্রিক বিভিন্ন মানে জীবনের ভিন্নতা, সাদা বালির বিচ এবং কোকোনাট পাম্পস, যেগুলোকে আমরা নারকেল গাছ বলি, সেটা দিয়ে সৌন্দর্যমণ্ডিত। ডিউ টু দ্য এক্সপেনশন অফ unregulated tourism, the island is facing increasing erosion, contamination of surface and groundwater. মাত্রাতিরিক্ত মানে একদম নিয়ম ছাড়া ট্রাভেলিং হয়েছে এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাত্রাতিরিক্ত ইয়ার কারণে আমরা দেখবো যে এখানে আস্তে আস্তে কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার নষ্ট হচ্ছে, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এখন ওইখানে ওয়াইল্ড লাইফ নাই বললেই চলে, কিচ্ছু নাই, একটা ঝোপ ছিল ওইটাও নষ্ট করে ফেলছে মানুষজন। অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, লাস্ট রিবার গেছি সেখানে বায়োডাইভার্সিটির অবস্থাও খুব খারাপ ছিল, কোরাল নষ্ট হচ্ছে আস্তে আস্তে। দ্য আদার থ্রেটস ইনক্লুড কাটিং স্যান্ডুন, ভেজিটেশন, ফুয়েলউড, হোটেল এস্টাবলিশমেন্ট হুইচ ইজ মানে আনলাইকলি। সেখানে এখন 5 স্টার হোটেল আছে, একসময় এখানে কারেন্ট ছিল না, এখন সবই আছে, ভয়ানক অবস্থা। ঠিক আছে। অ্যান্ড হারভেস্টিং অফ টার্টল এগস, কচ্ছপের ডিম হারভেস্ট করা হয়তো, সেটা ইনডিসক্রিমিনেশন এক্সপ্লোরেশন অফ কোরাল রিসোর্সেস, এই জিনিসগুলো। টু অ্যাড্রেস দিস, গভর্নমেন্ট হ্যাজ declared some areas of island ecologically critical areas. এটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াস ব্যবহার করছেন। প্রহিবিটেড আনঅথরাইজড কনস্ট্রাকশন দেয়, সেখানে আনঅথরাইজড কনস্ট্রাকশন বন্ধ করতে বলছে। একটুকু একটা দেবে, এখানে যদি তুমি 5 তলা হোটেল বানাও, খুবই স্বাভাবিক যে এটা একটা ঝামেলার মধ্যে আছে। তোমাদের বইয়ে এইখানে একটা স্ক্রিপচার দেয়া আছে, হ্যাঁ, এটা একটু ভালো করে পড়বা, কাজে লাগবে। ঠিক আছে, এটা পড়ো, আর SW দিলাম তোমাদেরকে, জাস্ট পড়ো, কাজে লাগবে, এই সপ্তাহেই কাজে লাগবে। আচ্ছা ওকে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা চ্যাপ্টার, হ্যাঁ, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ, 10 মিনিট আগেই ছেড়ে দেবো। চলো এটা শেষ করি। এডুকেশন। ওয়াই এডুকেশন? এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন আওয়ার লাইফ। যাতে আমরা লাইফে মিনিংফুলি ফাংশন করতে পারি, এই ধরনের সেট অফ এবিলিটিস দেয়। সাচ ইস এবিলিটি টু ডিসাইড থিংস র্যাশনালি, আমরা যাতে র্যাশনালি চিন্তা করতে পারি যে কী ঘটতেছে, অ্যান্ড মেক দ্য রাইট চয়েস। অ্যাজ উই লার্ন হাউ টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড ডু বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক, তোমরা যা ম্যাথ ট্যাথ করো, উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা আস্তে আস্তে কী হয়, সেলফ কনফিডেন্স পাই। উই লার্ন টু থিঙ্ক আওয়ার সেলফ অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস, আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের ব্যাপারে জানতে পারি, এবং কি হয়, আর্টিকুলেট আওয়ার থটস, আমরা আমাদের চিন্তাকে কাজে লাগাতে পারি।
উই পিক আপ দ্য স্কিল টু কমিউনিকেট, আমরা অন্যদের সাথে কমিউনিকেট করার রাস্তাটাকে বের করি, অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, আমাদেরকে কি করে, মতামত দেওয়ার জন্য সাহায্য করে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিং ইট অফার্স, এটা একটা সুন্দর ব্যাপার যে আমরা যত বেশি পৃথিবী সম্পর্কে জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইট অফার্স, এটা আস্তে আস্তে আমাদেরকে ভালো জিনিসগুলোকে অফার করে। বাট অলসো উই বিকাম ক্রিটিক্যাল অফ ডেভিয়েশনস ফ্রম ভ্যালুস ইট ইম্পার্টস, আমরা সরি আমরা আস্তে আস্তে কী করি যে আমাদের মতামতের বাইরে যেগুলো, ভ্যালুর বাইরে যেগুলো আছে, এগেনস্টে যায়, এগুলোকে আমরা ক্রিটিক্যাল হই, রাইজ দ্য হেট্রেড অফ কনফ্লিক্ট দ্যাট ফলো। এই কারণে দেখা যায় একজন আরেকজনটা আবার অপছন্দও করে। এই জন্য হাসনাত যেটা কয় ওইটা যে নুরু মানে না, এখন একই ডিপার্টমেন্টের দুই ভাই, নুরু মানে না, নুরু যেটা কয় এটা হাসনাত মানে না, দেখতেছো তোমরা মনে হয়। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ গিভ আস অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ারসেলফ হুইচ লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, যে আমরা দেখব যে প্রথম যে জিনিসটা এডুকেশন সেটা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গায়। ওকে, ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটির জায়গায় এডুকেশন আমাদেরকে হেল্প করে। অ্যাজ উই বিগিন স্কুল উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস। প্রথম আমরা যখন স্কুল শুরু করছিলাম তখন তোমার মনে হতো যে আমাকে তো এই ক্লাসে সার্ভাইভ করতে হবে, আব্বু নাই, আম্মু নাই, ভাইয়া আপু নাই, তাহলে আমাকে কী করতে হবে? ফ্রেন্ড বানাইছো যে ওর সাথে বসে বসে একটু গল্প করি আমরা, ঠিক আছে। আর্টিকুলেটস মানে হচ্ছে প্রবাহিত করা, চিন্তাকে আর্টিকুলেট করা, কোনো জিনিসকে ফ্লো করতে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে when he expand the sense of our belonging and include at school large community and finally in our country, এই যে ইনক্লুড হইতে হবে, কোথাও ফ্রেন্ড বানাইতে হবে, এইটাই তোমাকে এখন বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে। ওইটা থেকেই তুমি সোসাইটিকে লিড করবা, কান্ট্রিকে লিড করবা, নেশনকে লিড করবা, ওয়ার্ল্ডকে লিড করবা একসময়, ঠিক আছে। এডুকেশন ইজ দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি। প্রশ্ন এখান থেকে এক্সপ্লেনেশন থাকতে পারে, হ্যাঁ, এডুকেশন প্রত্যেকটা বাচ্চাকে কি করে, অ্যাক্টিভ মেম্বার বানায় কমিউনিটি। শিক্ষা অর্জনের মূল লক্ষ্য হচ্ছে এটাই যে আমরা আস্তে আস্তে সোসাইটির অ্যাক্টিভ মেম্বার হব। এইখান থেকে ভার্সিটিতে রিটার্নের ক্ষেত্রে এক্সপ্লেনেশন থাকতে পারে। আচ্ছা, এডুকেশন ইট ইজ বিলিভ রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড ইনার স্ট্রেংথ, আমাদের যে সম্ভাবনা, পটেনশিয়াল মানে হচ্ছে পসিবিলিটিস, যা যা আমাদের পক্ষে করা সম্ভব, এবং আমাদের ভেতরের যে স্ট্রেংথ এটাকে সমৃদ্ধ করে। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলিজেন্স, ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এটা আমাদের ক্রিয়েটিভিটি বাড়ায়, ইন্টেলিজেন্স বাড়ায়, অ্যান্ড উই আর থট রিজন ওয়েল, আমরা আস্তে আস্তে সেটাকে ফাইন্ড দ্য সলিউশন অ্যান্ড প্রবলেম অফ লাইফ অ্যান্ড বিকাম প্রোডাক্টিভ মেম্বার অফ সোসাইটি। আমরা জীবনের সমস্যাগুলোকে সমাধান করি, সোসাইটির প্রোডাক্টিভ মেম্বার হই। তুমি যদি না জানতা যে শেখ হাসিনা তোমাদের উপরে কী করতেছে, খুনি শেখ হাসিনা, তাহলে তুমি মানে জুলাইয়ের আন্দোলনে নামতা না, 36 জুলাই তুমি হ্যাপেন করাইতা না, ঠিক আছে। আচ্ছা, এডুকেশন ইজ বাই ডেফিনেশন প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল। এডুকেশনটা হচ্ছে লিবারাল অলওয়েজ, টিচিং আস মানে উদার হয়, আমাদেরকে হিউম্যান ডাইভার্সিটি এবং কালচার এবং রিলিজিয়াস ডিফারেন্সেসগুলো বোঝায়। এডুকেশন কী করে, কয়েকটা জিনিস আমাদেরকে হেল্প করে, হিউম্যান ডাইভার্সিটি, হ্যাঁ, আরেকটা হচ্ছে কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, যে একই জিনিস ধর্ম এবং কালচারের ভিত্তিতে সেটা কেমন ভিন্ন হয় সেটা আমাদেরকে বোঝায়। ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুজ ইন লাইফ, আমরা যদি ভ্যালুগুলোকে পালন করি আমাদের লাইফে, তাহলে আমরা কী করবো, দ্য লাইফ বিকামস মাচ হ্যাপিয়ার প্লেস। এডুকেশন অলসো ফস্টার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রোভাইড সেট অফ কম্পিটেন্সেস। এডুকেশন আরেকটা ব্যাপার হচ্ছে আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে মানে অভ্যস্ত করে, যে ভাবো, বেশি বেশি ভাবো, ভাবা প্র্যাকটিস করো, হ্যাঁ, এবং কিছু দক্ষতা দেয় যেটা আমরা আমাদেরকে কম্পিটিটিভ বানায় মোস্ট চ্যালেঞ্জিং সার্কামস্টেন্সে, মানে আমরা যেই ধরনের সার্কামস্টেন্সে আসুক না কেন, আমার যদি জ্ঞান বুদ্ধি থাকে আমার ব্রেন কাজ করবে। এডুকেশন অলসো টিচেস আস অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড বাউন্টিস অফ দ্য নেচার। নেচারের যে বিউটি বাউন্টি সেটাকে অ্যাপ্রিসিয়েট করাটাও শেখায়। স্কুল হাউএভার ইজ নট দ্য অনলি প্লেস ওয়ার চাইল্ড গেটস এডুকেশন। শুধু যে স্কুলেই মানুষ শিখে তা না। A Bengali poem tells us the nature can be the best teacher. Here is a couple of lines from the poem, English translation করছে, যে আকাশ আমায় শিখালো উদার হতে ভাইরে, বাতাসের কাছে শিক্ষা পেলাম, কি যেন একটা আছে মানে এরকম একটা কবিতা। সো ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুল টিচার্স উইল প্রিপেয়ার ফর দ্য ফিউচার। আমরা আস্তে আস্তে ফিউচারের জন্য রেডি হব। সো এইখানে দুইটা গল্প আছে, আই গেস তোমরা এটা জানো, স্টারফিশ
আর হচ্ছে বেলুনের যে গল্পটা, একটা হচ্ছে স্টারফিশের গল্প, একটা হচ্ছে বেলুনের গল্প। যেহেতু তোমার 10টা ক্লাস আছে ছেড়ে দিচ্ছি, ইন কেস যদি এগুলোতে প্রবলেম হয় আর্কাইভ ক্লাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিবা। ওকে, সো গ্রামার টাচ করার যেগুলো সেগুলো করে দিলাম, অন্যান্য ভোকেবসগুলো দাগায় দিলাম, বাদ বাকি রিটেনের উপর একটা ক্লাস যাবে, সেখানে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আশা করি মোটামুটি এখান থেকে তোমাদের যেটুকু দরকার হয়ে যাবে। যদি আরও ডিপলি পড়তে ইচ্ছা করে, গল্পগুলো জানতে ইচ্ছা করে, আর্কাইভ ক্লাস থেকে দেখে নিলাম। ওকে, তাহলে তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। দেখা হচ্ছে বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম।